হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেটামের অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের আবার সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের গ্রুপ সি গ্রুপ ডির যে পরীক্ষা চলছে, মানে পরীক্ষা হবে সেটা তোমাদের মার্চ এবং ফেব্রুয়ারি মাসে। তো সেই পরীক্ষাকে মাথায় রেখেই আমাদের জিএসের একটা সিরিজ, যেটা বেসিক কম্পিউটার নলেজ, খুব ইম্পর্টেন্ট, যেটা গ্রুপ সি সিলেবাসও রয়েছে এবং গ্রুপ ডি সিলেবাসও রয়েছে। তো সেখান থেকে আমরা আজকে 30টা কোশ্চেন করব, আমার সাথে সাথে তোমরাও করো, এবং প্রত্যেকটা কোশ্চেনের আমরা অ্যানালাইজ করব এবং দেখব কিভাবে কি উত্তরগুলো হয়। তো তোর আগে একবার দেখিয়ে দিই তোমাদের। দেখো, তোমরা সিলেবাসটা যদি দেখো, জেনারেল অ্যাওয়ারনেস বা জিএসের যে গ্রুপ সি সিলেবাস, সেখানে দেখো, দেখতে পাবে তোমরা, দেখো 6 নম্বর পোর্শনে বেসিক কম্পিউটার নলেজ। আমরা এইটাকে তোমার হচ্ছে হেডিং করেই মানে পুরো ভিডিওটা আসছে, কিন্তু তোমাদের দেখো গ্রুপ ডিতে রয়েছে এলিমেন্টারি কম্পিউটার লিটারেসি। বিষয়টা একই, ঠিক আছে? এখানে একটু হয়তো সহজ কোশ্চেন আসবে, ওখানে তোমাদের হচ্ছে একটু একটু ডেপথে কোশ্চেন আসবে। এবং কোশ্চেনগুলো এইটুকু মাথায় রেখে চলো, এই টপিক দেওয়া আছে মানে এখান থেকে তোমাদের মিনিমাম দুটো কোশ্চেন তোমাদের তৈরি হবেই। তো চলো কোশ্চেনে আমরা যাই, সময় নষ্ট না করে। দেখো আজকের প্রথম কোশ্চেনটা কি বলছে, ASCII, যেটাকে অ্যাস্কিও বলা হয়, অ্যাস্কি কোডে মোট কতগুলি ক্যারেক্টার থাকে। তো অ্যাস্কি কোডে মোট কতগুলো ক্যারেক্টার থাকে এটা জানার আগে আমাদের জানতে হবে যে অ্যাস্কিটা কী। তা অ্যাস্কি হচ্ছে একটা কোড, এখানে লেখাও আছে, দেখো অ্যাস্কি হচ্ছে একটা কোড, যে কোডটা থেকে আমরা ক্যারেক্টারকে ডিনোট করতে পারি। মানে কম্পিউটার, আমরা জানি কম্পিউটারে দুটো তোমার হচ্ছে নাম্বার জানে, 0 আর 1, কিন্তু কম্পিউটারকে বোঝানোর জন্য কিছু কোড লাগে। যেমন ধরো আমরা বাংলায় যখন টাইপ করি বা হিন্দিতে টাইপ করি, দেবনাগরী অক্ষরে কম্পিউটার টাইপ করি, তো কম্পিউটারও সেই অক্ষরগুলো বা ক্যারেক্টারগুলো বোঝে না, তো সেইগুলোর জন্য কোড তৈরি হয়। যেমন বাংলার জন্য ইউনিকোড আছে, ঠিক আছে? সেমনি গোটা ওয়ার্ল্ডে কম্পিউটারকে যেটা আমরা বেসিক যেভাবে তোমরা ইউজ করে থাকি, তো সেখানে অ্যাস্কি কোডটাই মোটামুটি চলে, ঠিক আছে? তো এই অ্যাস্কি কোডের মোট কতগুলো ক্যারেক্টার আছে, তো এখানে আমাদের জানতে হবে টোটাল ক্যারেক্টার কতগুলো আছে। তো তার আগে এই যে আমি বললাম কটা বিটের হয়, স্যার 2 বিটের হয়, 0 আর 1-এর 2 বিটের হয়। তো 2 বিটের ক্ষেত্রে তোমার ক্যারেক্টারগুলো তৈরি হয়। তো 2 বিট 2 টু দি পাওয়ার 7 বিট, মানে তোমার 2 টু দি পাওয়ার 7 বিটে অ্যাস্কি কোড তৈরি হয়। তাহলে 2 টু দি পাওয়ার 7 একে যদি আমি ভাঙি, তাহলে আমি পাবো 1 to 8, মানে হচ্ছে টোটাল ক্যারেক্টার কতগুলো, 128টা। অপশান বি হচ্ছে তোমার রাইট অ্যান্সার, ঠিক আছে? এবার যদি এখানে প্রশ্ন থাকতো তোমার যে এক্সটেন্ডেড অ্যাস্কি, তাহলে কিন্তু উত্তরটা হয়ে যেত একটু আলাদা, কারণ এটা একটু আপগ্রেডেড ভার্সন কোডের, ঠিক আছে? সেখানে তখন উত্তর হতো 256। কিন্তু আমাদের যেহেতু শুধুমাত্র অ্যাস্কি কোডে বলেছে, তাহলে উত্তর হবে অপশান বি। যদি ছবিটা আমরা দেখি, তাহলে জিনিসটা আরেকটু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখো, এই যে আমি একটা এক্সেলের মধ্যেই তোমাকে সাজিয়ে দিয়েছি এরমভাবে, দেখো 1 2 3 4 করে অনেক 128টা পর্যন্ত টোটাল ক্যারেক্টার রয়েছে। এবং আমরা ছোটো হাতের অ্যালফাবেট লিখি, ছোটো হাতের এ, ছোটো হাতের বি, বা ছোটো হাতের বড় হাতের এ, বড় হাতের বি, তারপরে এই যে পার্সেন্টেজ অ্যান্ড যে সাইনগুলো, এগুলি এক একটা ক্যারেক্টার। তো এইগুলোকে কম্পিউটারকে দেখানোর জন্য এই কোডগুলো ইউজ করা হয়। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী কোশ্চেনে যাই। দেখো 2 নম্বর কোশ্চেন কী বলেছে, কোনটি ভোলাটাইল মেমোরি, ঠিক আছে? তা এই কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের জানতে হবে যে মেমোরি কয় প্রকার। তো মেমোরি প্রধানত 2 প্রকারের, একটা হচ্ছে প্রাইমারি মেমোরি, একটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। আবার এই প্রাইমারি মেমোরিকেও আমরা ইন্টারনাল মেমোরিও বলি, আবার সেকেন্ডারি মেমোরিকে আমরা এক্সটার্নাল মেমোরিও বলে থাকি। তো যদি আমরা মোটামুটি যদি ছবিটা আমরা যদি দেখি, তাহলে তোমরা জিনিসটা একটু ক্লিয়ার হবে। দেখো ইন্টারনাল মেমোরি আর আমি এক্সটার্নাল মেমোরি, একটু আগেই তোমাদেরকে আমি বলে গেলাম যে ইন্টারনাল মেমোরি যেটা, এটাই হলো তোমার প্রাইমারি মেমোরি, আর এক্সটার্নাল যেটা, সেটাই হচ্ছে তোমার সেকেন্ডারি মেমোরি, ঠিক আছে? এইটুকু তোমরা একটু জেনে রাখো। এবার দেখো কোনটা কীরমভাবে পড়ে। দেখো এমন, দেখো তোমার হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, RAM, এটাকে আমরা ছোটোবেলা থেকে জেনে এসেছি। RAM মানে হচ্ছে ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটা তোমার ইন্টারনাল মেমোরি বা প্রাইমারি মেমোরির মধ্যে পড়ে। আমি জিনিসটা একটু ইলাবোরেট করছি। আরেকটা দেখো রিড অনলি মেমোরি, যেটাকে ROM বলা হয়, ঠিক আছে, বা রম বলা হয়। এটাও হচ্ছে তোমার প্রাইমারি বা ইন্টারনাল মেমোরির মধ্যেই একটা পার্ট। এবার এক্সটার্নাল মেমোরি স্যার কোনগুলো, যেগুলো, একটা জিনিস মনে রাখবে, যেইগুলো মোটামুটি তোমার বাইরে, এক্সটার্নাল মানে কম্পিউটার বা ল্যাপটপ বা ডেস্কটপ, তার ইনবিল্ড থাকে না, মানে ওর মধ্যে থাকে না, আলাদা করে আমরা যেগুলোকে ব্যবহার করি মেমোরি স্টোর করার জন্য বা ব্যবহার করার জন্য, সেইগুলো হচ্ছে সেকেন্ডারি বা এক্সটার্নাল। যেমন ধরো পেন ড্রাইভ হয়ে যেতে পারে, হার্ড ডিস্ক হতে পারে, জিপ ফাইল হতে পারে,
সিডি হতে পারে, এই সবগুলো। আর কম্পিউটারের ভেতরে যে মেমোরি স্টোর করার যে জায়গা, সেখানে দুটো আছে, একটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা র্যাম, আর একটা হচ্ছে আমার রিড অনলি মেমোরি বা রোম। এবার তোমার দেখো প্রশ্ন আসছে, স্যার প্রশ্ন তো কিন্তু রয়েছে কোনটি, ভোলাটাইল মেমোরি। এবার দেখো এই মেমোরিরই একটা পোর্শনে হচ্ছে ভোলাটাইল আর নন ভোলাটাইল। এটাও হচ্ছে দুটো পোর্শনে হয়, ভোলাটাইল আর নন ভোলাটাইল। ভোলাটাইল মানে কি, একদম গোদা বাংলা যদি মনে রাখতে চাও তোমরা পরীক্ষার পাশে, মনে রাখবে যে ভুলে যায় তাই হচ্ছে ভোলাটাইল, আর যে ভোলে না সে হচ্ছে নন ভোলাটাইল। ভুলে না আর ভুলে যাওয়ার মধ্যে পার্থক্য কি, ধরো কিছু কেমন মেমোরি আছে, যেমন ধরো আমি এখানে যদি উদাহরণটা দিই, তোমার এক্সটার্নাল মেমোরি হিসাবে ধরো তোমার কাছে একটা হার্ড ডিস্ক আছে বা পেন ড্রাইভ আছে, তুমি সেখানে কোনো ডেটা স্টোর করে রেখেছো। তো সেই ডেটাটা তুমি যদি 2 দিন 3 দিন 2 মাস পর যদি সেটাকে ব্যবহার করো, কোনো কারণে কোরাপ্ট যদি না হয়ে থাকে, তাহলে সেইটা কিন্তু তুমি ব্যবহার করতে তখনও পারবে। যেখানে যে ডেটাগুলো তুমি রেখেছো সেগুলো কিন্তু তোমার থাকবে। কিন্তু র্যামের মধ্যে বা তোমার হচ্ছে ইন্টারনালের মধ্যে, মেমোরির মধ্যে আমরা কিছু সময় ধরো তুমি কাজ করছো, কাজ করতে করতে কোনো কারণে পাওয়ার চলে গেল, মানে হয় না, পাওয়ার চলে যায়, কারেন্ট চলে যায়, তো পাওয়ার যখন চলে যায় তখন ওই জিনিসটা কিন্তু আউট হয়ে যায়। তখন সেইটা কিন্তু যে কাজে হয় সেটা হচ্ছে তোমার ইন্টারনাল মেমোরির মধ্যে। তার মধ্যেও কার কাজ হয়, স্যার র্যামের কাজ হয়। তাহলে এবার তোমরা এখান থেকে দেখো উত্তর করতে পারবে, স্যার কোনটি ভোলাটাইল মেমোরি। তাহলে উত্তর দেখো রম আছে, আমি রম কিন্তু বলিনি। ফ্ল্যাশ মেমোরি দেখো, ফ্ল্যাশ মেমোরি তোমার হচ্ছে একটা এক্সটার্নাল পার্টের মধ্যেই পড়ে, ইউএসবি ফ্ল্যাশ মেমোরি বা পেন ড্রাইভও বলতে পারো। র্যাম দেখো এইমাত্র বললাম ইন্টারনাল মেমোরি, কিন্তু এটা হচ্ছে ভোলাটাইল মেমোরি, কিছুক্ষণের জন্য তোমার কাছে ধরে রাখে মেমোরিটা, তারপর সে ছেড়ে দেয়, ঠিক আছে। আর হার্ড ডিস্ক তো আমরা বলেই গেলাম, বাইরে থেকে আমরা ইনস্টল করি এক্সটার্নাল মেমোরি, সেগুলো তো ভুলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে এবার বলো তোমরা এখান থেকে কোশ্চেনের অ্যান্সার কোনটা হবে, স্যার অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার, র্যাম, যেটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তোমরা এইভাবে মনে রাখতে পারো, র্যান্ডমলি অ্যাক্সেস হয়, ঠিক আছে, পুরোপুরিভাবে অ্যাক্সেস হয় না, র্যান্ডমলি অ্যাক্সেস হয়, তার জন্যই হচ্ছে র্যাম, যে হচ্ছে ভোলাটাইল মেমোরি। এখান থেকে পরবর্তী ক্ষেত্রে একটু ডেপচুয়াল কোশ্চেন আছে, যখন আমরা কোশ্চেনগুলো দেখবো তখন আরও জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। চলো পরবর্তী কোশ্চেনে যাই। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের একটা ঘোষণা করে দিই। তো আমরা গ্রুপ সি গ্রুপ ডির জন্য একটা প্র্যাকটিস সেট পিডিএফ, 15টা প্র্যাকটিস সেট পিডিএফের বই বানিয়েছিলাম, যেটা হচ্ছে এই বইটা, এর ফন্ট পেজটা হচ্ছে এটা। তো এই বইটা তোমরা অনেকেই কিনেছো, এবং যারা এখনও নাওনি বা পাওনি বইটা, তো তাদের কীভাবে পাবে, তারা এই বইটা পেতে গেলে, এই বইটা পুরো এর কাছে ওএমআর শিটও দেওয়া আছে প্রত্যেকটা প্র্যাকটিস সেটের পিছনে। এবং এই বইটা যদি পেতে চাও, তাহলে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপ করে লিখবে স্যার প্র্যাকটিস সেট পিডিএফ বলে। তখন এখান থেকে আমাদের যে টিম আছে তোমাকে একটা কিউআর কোড পাঠাবে, এবং কিউআর কোডে তোমরা পেমেন্ট করবে, এবং তার স্ক্রিনশটটা তোমরা সেখানে শেয়ার করবে হোয়াটসঅ্যাপে। আর তারপর তোমরা এই বইটা দেখবে পেয়ে গেছো। তার জন্য প্রাইস কত স্যার, তার জন্য মাত্র প্রাইস হচ্ছে 150 টাকা। বইটা খুব সুন্দরভাবে বানানো, এবং খুবই খুবই কষ্ট সহকারে বানানো হয়েছে, প্রত্যেকটা স্যার তার হার্ডওয়ার্ক দিয়ে এই বইটা বানিয়েছে। সুতরাং তোমরা এটা যদি নাও, তোমরা আশা করি ঠকবে না। এবং আরেকটা ঘোষণা করে দিই, সামনে তোমাদের 23শে জানুয়ারি এবং তোমার হচ্ছে সরস্বতী পুজো আসছে। তো সেই সরস্বতী পুজো উপলক্ষে আমাদের একটা অফার আসছে, সেটা আমরা এখন বলছি না, সেটা রিভিল করব আমরা যেদিনকে সরস্বতী পুজোর আগের দিনকে, মানে 23 তো 22 তারিখে আমরা রিভিল করে দেবো। চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। চলো 3 নম্বর কোশ্চেনে দেখো, তোমাকে একটা ডাইরেক্ট কোশ্চেন দেওয়া আছে, বিআইওএস বা বায়োস, ঠিক আছে, এর সম্পূর্ণ নাম কি বা পুরো নাম কি, বিআইওএস। ভালো করে দেখে রাখো কোশ্চেনগুলো, এগুলো খুব তোমাদের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং ঠিক আছে তোমাদের পরীক্ষায় আসার মতো কোশ্চেন। বিআইওএস বায়োসের সম্পূর্ণ নাম কি, এটা তোমাকে মনে রাখতে হবে। এর একদম ডাইরেক্ট উত্তরটা আমি বলে দিচ্ছি, দেখো এখানে 4টে অপশান রয়েছে, তার মধ্যে উত্তরটা হবে তোমার হচ্ছে অপশান সি, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, ঠিক আছে। তো এটা কি জিনিসটা স্যার কি, যদি আমরা একটু ছবিটা দেখি তোমরা, তাহলে একটু ক্লিয়ার হবে তোমাদের জিনিসটার কাছে। দেখো তোমরা যখন কম্পিউটার বা কম্পিউটার, বিশেষ করে কম্পিউটার যখন তোমরা একটু স্টার্ট করতে, তখন দেখবে তোমাদের কাছে এরকম নীল রঙের একটা পেজ আসতো, এবং এখান থেকে তোমরা কোনো সময় F1 প্রেস করতে এক্সিট হয়ে যেত, এটা চলে যেত, নতুন করে তোমার উইন্ডোজটা খুলে যেত, বা যার যে সফটওয়্যারটা আছে সেটা খুলতো, এবং কখনো এসকেপ যে বাটনটা আছে সেটাও ক্লিক করতে হতো, যেখানে কোয়াইট লেখা আছে, এগুলো করলে হয়ে যেত। তো জিনিসটা স্যার কি, এটা কেন আসে, কী জন্য আসে স্যার, এইটাই হচ্ছে তোমার বিআইওএস। মানে কি, তোমাকে যখন তুমি কম্পিউটার রান করতে যাচ্ছ, কম্পিউটারকে পাওয়ার দিচ্ছ, তখন কম্পিউটার কি করে, প্রসেসরের সঙ্গে নিজের একটা
আন্ডারস্ট্যান্ডিং করে, একটা সেট আপ তৈরি করে। কি সেট আপ তৈরি করে? সব কিছু ঠিকঠাক আছে কিনা, পাওয়ার ঠিক আছে কিনা, তোমার মেমোরি সব কিছু ঠিকঠাক কাজ করছে কিনা, প্রসেসর ঠিকঠাক কাজ করছে কিনা, সিপিইউ ঠিকঠাক কাজ করছে কিনা। তো এই জিনিসটা, সিপিইউ মানেই প্রসেসর, তো এই জিনিসটা টোটাল ঠিকঠাক কাজ করছে কিনা, তো সেটা দেখার জন্যই এই জিনিসটা তৈরি হয়, যেটা হচ্ছে বিআইওএস। এই ইনপুট আউটপুট সব জিনিসটা একবার চেক করে দেখে নেয়। তো এটাই হচ্ছে তোমার বিআইওএস বা বায়োস। তাহলে এর ফুল ফর্ম কী হলো? বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী কোশ্চেনে যাই। দেখো 4 নম্বর কোশ্চেনে কি বলছে? বলছে কোনটি সিস্টেম সফটওয়্যার নয়। একটু ভালো করে খেয়াল করবে, বলছে কোনটি সিস্টেম সফটওয়্যার নয়। তো আমাকে যদি সিস্টেম সফটওয়্যার নয় বলেছে, তাহলে আমাকে জানতে হবে কোনগুলো সিস্টেম সফটওয়্যার, তবে তো আমি করতে পারবো। দেখো এবার অপশানগুলো একটু দেখো। তুমি অপশানগুলো যদি দেখো, তাহলে তুমি প্রথমেই স্যার বলতে পারবে, স্যার আমরা জানি এটা যে উইন্ডোজ তো একটা স্যার সিস্টেম সফটওয়্যার, লিনাক্স একটা সিস্টেম সফটওয়্যার, তাহলে এই দুটো তো অপশানে হবে না, তুমি প্রথমেই অমিট করে দিলে। সমস্যা হবে এই দুটোর উপর। স্যার আমি কম্পাইলারটা, কেউ কেউ তোমরা শুনে থাকবে, যারা জানো না তারা হয়তো এটা নিয়ে ভাবছো যে কম্পাইলারটা স্যার কী। আর এমএস ওয়ার্ড তো সকলেই শুনেছো। তাহলে এই দুটোর মধ্যে তোমাদের একটু কনফিউশন আসবে যে স্যার উত্তর কোনটা হতে পারে, কম্পাইলার নাকি এমএস ওয়ার্ড। তো এর জন্য আমরা একটা পিকচার দেখি, তাহলে তোমাদের জিনিসটা আর একটু ক্লিয়ার হয়ে যাবে। আমরা পিকচারাইজেশনের মাধ্যমে তোমাদের জিএস পড়াই, তোমরা আমাদের সিরিজের ক্লাসগুলো দেখেছো, সোমেন স্যারের ভিডিওগুলো দেখেছো। তো আমাদের জিএস যখনই হবে তখন পিকচারাইজেশনের মাধ্যমেই হবে। তো চলো দেখো, আমি এখানে একটা জিনিস তোমাকে একটা সার্কেল বা ভেন ডায়াগ্রামের মধ্যে দেখিয়েছি। দেখো জিনিসটা, প্রথম জিনিস হচ্ছে হার্ডওয়্যার। প্রথম জিনিস হচ্ছে দেখো হার্ডওয়্যার। হার্ডওয়্যার দিয়ে তৈরি হয় কম্পিউটারের ভেতরের যে মেটেরিয়ালসগুলো আছে না, সেগুলো দিয়ে, যেমন সিপিইউ আছে, র্যাম আছে, ডিস্ক আছে, আরও যে প্রিন্টার আছে এক্সটার্নাল মেমোরি হিসাবে বা আউটপুট হিসাবে, সেই সমস্ত জিনিসগুলো সেগুলো সব হার্ডওয়্যারের মধ্যে পড়ে। এবার হার্ডওয়্যারকে চালনা করার জন্য, এই যে সিপিইউ নিয়ে নিলাম, আমি কোনো কিছু কাজ করলাম না, হবে না তো। তাহলে সিপিইউকে কাজ করানোর জন্য আমাদের সফটওয়্যার দরকার। তো যে সফটওয়্যারের মাধ্যমে আমরা কাজটা করব সেগুলোকেই সিস্টেম সফটওয়্যার বলে। যেমন ধরো ওএস, ওএস একটা সিস্টেম সফটওয়্যার। এবং আমরা এটাও দেখেছি উইন্ডোজ যেটাকে বলে, উইন্ডোজ একটা সিস্টেম সফটওয়্যার, লিনাক্সও একটা সিস্টেম সফটওয়্যার, ঠিক আছে। তো এগুলো হচ্ছে সিস্টেম সফটওয়্যার। এবার দেখো আরেকটা সফটওয়্যার আছে, সেটা দেখো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। মানে কি? মানে হলো এই যে সিস্টেম সফটওয়্যারের মধ্যে আমরা যে সমস্ত অ্যাপ্লিকেশনকে নিয়ে কাজ করি, তোমরা মোবাইলেও দেখবে আমরা অ্যাপ্লিকেশনটা, অ্যাপস যেটা বলি আমরা, অ্যাপস ডাউনলোড করি, সেই অ্যাপস ডাউনলোড করে কাজ করি। তো সেই অ্যাপসগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এইগুলোর দ্বারা আমরা কাজ করি। তো সেইগুলোর তোমাকে এখানে দেখো ওই রকম কিছু খুঁজে পাচ্ছ কিনা। স্যার হ্যাঁ স্যার, আমরা খুঁজে পাচ্ছি এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ড তো স্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আমরা তো ওটাকে ইনস্টল করি, করে ওর উপর কাজ করি। তাহলে উত্তর দেখো তোমাকে জানতে চেয়েছিল সিস্টেম সফটওয়্যার নয় কোনটা, তাহলে উত্তর ডেফিনেটলি অপশান ডি হয়ে যাবে। কারণ একটা অপশানে তোমার হচ্ছে দুটো উত্তর হতে পারে না, তাহলে উত্তর সবসময় কী হয়ে যাবে? অপশান ডি, এমএস ওয়ার্ড। এমএস এক্সেল হলেও উত্তর হতে পারতো। কিন্তু স্যার কম্পাইলারটা কি? কম্পাইলারটা তো বুঝলাম না। তো এর জন্য একটা ছবি দেখতে হবে, সেই ছবিটাকে দেখে নিই। দেখো উইন্ডোজ, আমি তোমাকে উইন্ডোজের মানে তোমার হচ্ছে এমএস ওয়ার্ডের একটা ছবি দিয়ে দিয়েছি, তোমরা এটা ডিলিট করতে পারো, যেটা আমরা ডক্স ফাইলে কাজ করি, ওয়ার্ডের যে কাজগুলো আছে সেগুলো সব আমরা এখানে করি। এবার হচ্ছে কম্পাইলার। স্যার কম্পাইলারটা কী স্যার বলুন একটু। স্যার কম্পাইলার হলো, ধরো এই যে তোমরা এরকম কোডিং ল্যাঙ্গুয়েজে তোমরা হয়তো কোথাও দেখেছো, এরকম কোডিং ল্যাঙ্গুয়েজে আমরা অনেক কিছু লিখি, আমরা অনেক কিছু প্রোগ্রাম রান করাই। স্যার এইগুলো কি? স্যার এগুলো C++, জাভা, এইগুলোর উপর তৈরি হয়। এগুলো সব একটা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, ঠিক আছে। তো এর ওপরে এরকমভাবে অনেক রকমভাবে কাজ করা হয়। এগুলো তোমাদের ডিটেলসে না জানলেও চলবে। তো এই জিনিসটা কে সহজ সরলভাবে কম্পিউটারকে বোঝানোর জন্য বা সিপিইউকে বোঝানোর জন্য বা প্রসেসরকে বোঝানোর জন্য, তার জন্য ইউজ হয় কম্পাইলার। বুঝতে পারলে? তাহলে কম্পাইলার তো তোমার সিস্টেমের মধ্যেই পড়ছে। তাহলে সিস্টেম সফটওয়্যার তো এটাও, যে সিস্টেমটার মধ্যে থেকে এই জিনিসটাকে সহজ করে দিচ্ছে, হার্ড জিনিসটাকে সহজ করে বোঝানোর জন্য এটা সিস্টেমের মধ্যেই কাজ করছে। তাহলে কম্পাইলারটা তো উত্তর হচ্ছে না, তাহলে উত্তর হচ্ছে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো কম্পাইলার মানে কি। চলো নেক্সট কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন। বলছে ক্যাশ মেমোরি প্রধানত কোন উদ্দেশ্যে ব্যবহার করা হয়? 5 নম্বর কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। এটা তোমরা অনেকেই পরিচিত, যারা কম্পিউটার ঘাঁটো তারাও পরিচিত, আর যারা মোবাইল ঘাঁটো তারাও পরিচিত। ক্যাশ মেমোরি, এটা অনেকে ক্যাশে ক্যাশে করে, কিন্তু উচ্চারণ ক্যাশ মেমোরি। যাই হোক, এটা ক্যাশ মেমোরি। স্যার ক্যাশ মেমোরিটা কী? এটা তোমাকে আগে জানতে হবে ক্যাশ মেমোরি কী। দেখো আমি ছোটো করে একটু বলে দিই। ক্যাশ মেমোরি হচ্ছে সিপিইউর কাছে থাকে। সিপিইউ, যেটা সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সেই সিপিইউর কাছে থাকে,
তোমার ক্যাশ মেমোরি। এর কাজ কি স্যার? এর কাজ হলো একটাই কাজ, এর হলো তোমার সিপিউর সঙ্গে র্যামের একটা বন্ডিং তৈরি করা, মানে বাফারের হিসেবে কাজ করে, এর মাঝখানে বাফার হিসেবে কাজ করে ক্যাশ। এবং কি কাজটা কি করে স্যারে? ধরো তুমি কোনো একটা কাজ, মাল্টিপল কাজ করছো, ঠিক আছে, তুমি একদিকে একটা তুমি ট্যাব খুলে সেখানে তুমি একটা রিটেনের কাজ করছো, আবার একদিকে তুমি পেন্টিং খুলে পেন্টিংয়ের কাজ করছো, মিনিমাইজ করে করে আমরা কাজ করি না? তো সেই সময় যে কাজগুলো তুমি তাকে অর্ডার দিচ্ছ, সেই কাজগুলো করার জন্য সেই যেইটুকু তুমি ইনফরমেশন তাকে দিচ্ছ বা ইনপুট দিচ্ছ, তো কিছু সময়ের জন্য এই মেমোরির মধ্যে, মেমোরি মানে তোমরা সে কিছুই মনে রাখছে কিছু, তাহলে এই ক্যাশ মেমোরি হচ্ছে সেই সময়ের মধ্যে কিছু জিনিস মনে রাখে। কেন স্যার? সিপিইউ, আমি বললাম সিপিইউ, আমি ছবি দেখি তাহলে একটু জিনিসটা ক্লিয়ার হবে। দেখো ছবি দেখে একটা, দেখো এই যে সিপিইউ বললাম না, সিপিইউর খুব কাছে থাকে, দেখো এক মিনিট, দেখো যে সিপিইউর খুব কাছে থাকে, সিপিইউর কাছে থাকে ক্যাশ মেমোরি, এবং প্রাইমারি মেমোরি যে র্যাম বললাম, এই র্যামের সঙ্গে বাফার হিসাবে কাজ করে। দেখো আদান প্রদান করছে, দেওয়া নেওয়া করছে, তাই না, তথ্যগুলো। তাই কাজটা কী স্যার করে? এ ধরো কোনো একটা তোমাকে ইনফরমেশান তুমি কাজ করছো, কাজ করার সময় এই কিছু জিনিস সাময়িক খানের জন্য মনে রাখবে, মনে রেখে এর লোডটা কমাবে, এর প্রেসারটা কমাবে, কার? সিপিইউর বা প্রসেসরের প্রেসারটা কমাবে। তাহলে কমানোর উদ্দেশ্য, মেন উদ্দেশ্য কী হচ্ছে? এবার অপশানে এসো, তাকে বলছে পার্মানেন্ট স্টোরেজ। তাহলে স্টোরেজের কথা তো আসছেই না, আর পার্মানেন্টলি নয়ও, কিছুক্ষণের জন্য বললাম আমি। তাহলে কি বলছে? ফাস্টার প্রসেসিং, হ্যাঁ অবশ্যই আছে, ওটা আসছি। ব্যাকআপ, না ব্যাকআপ তো রাখলে সে অনেক দিনের জন্য ব্যাকআপ রাখবে, সেটাও তো হচ্ছে না লং টার্মের জন্য। পাওয়ার সাপ্লাই, পাওয়ার সাপ্লাইয়ের সঙ্গে তো মেমোরির কোনো সম্পর্কই নেই। তাহলে উত্তর কোনটা হবে স্যার? অপশান বি, ফাস্টার প্রসেসিং বা দ্রুত প্রসেসিং কাজ করানোর জন্য, দ্রুত কাজ করানোর জন্যই এই ক্যাশ মেমোরির কাজ হয়। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়, ক্যাশ মেমোরি এত পরিমাণে জমে যায়, আমাদের সেগুলো ডিলিট করতে হয় আরও কম্পিউটারটাকে ফাস্ট করার জন্য। চলো ওগুলো নয় পরের কথা। 6 নম্বর কোশ্চেনে যাই, আশা করি বুঝতে পেরেছো। দেখো 6 নম্বর কোশ্চেন কী বলছে, একদম ডাইরেক্ট কোশ্চেন বলছে 1 গিগাবাইট সমান কত? তো এইটা তোমরা সকলেই জানো এর উত্তর কী হবে, তো আমি আর এটা আলাদা করে বলছি না। এর উত্তর অপশান সি, তোমরা নিজেও বুঝতে পারছো, 1024 MB। আমরা যদি ছবিটা দেখি আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি একটু জিনিসটা তোমাদের একটু ইলাবোরেট করে দিয়েছি এখানে, তোমরা এইগুলো একটুখানি মুখস্থ করে নেবে। শুধু গিগাবাইট থেকে কোশ্চেন নয়, বাকি অন্য জায়গা থেকে কোশ্চেন এলেও তোমাদের করতে পারবে। আমি জাস্ট একটু বলে দিচ্ছি। দেখো 8 বিটস থেকে হয় 1 বাইট, 1024 বাইট থেকে হয় 1 KB বা কিলোবাইট, দেখো 1024 কিলোবাইট থেকে হয় MB, আবার MB থেকে হয় গিগাবাইট। তাহলে তোমাকে জানতে কি চেয়েছিল এখানে? 1 গিগাবাইট। তাহলে কার থেকে আসছে? MB থেকে আসছে। MB ছোট, গিগাবাইট বড়, তাহলে MB থেকে আসবে 1024। বোঝা গেল? 1024 MB থেকে গিগাবাইট তৈরি হয়। তোমাকে জানতে চাইতে পারতো 1 TB সমান কত, তাহলে উত্তর হতো 1024 GB হতো তখন। বুঝতে পেরেছো? বাকিগুলো একটু তোমরা মেমোরাইজ করে নেবে ছবির সাথে, আশা করি পরবর্তী ক্ষেত্রে তোমাদের কোশ্চেনগুলো আর সমস্যা হবে না, আশা করি। চলো 7 নম্বর কোশ্চেনটা দেখি কি বলছে। বলছে ইউআরএল এর পূর্ণ রূপ কি বা ফুল ফর্ম কি? ইউআরএল, তাহলে ইউআরএল দেখো তোমরা অনেকেই জানো যে স্যার লিঙ্ক লিঙ্ক লিঙ্ক, স্যার লিঙ্ক নয়, অ্যাকচুয়ালি এটা লিঙ্ক নয়। আমরা লিঙ্কে ক্লিক করে বলি, ঠিক আছে, অনেক ক্ষেত্রে, তো লিঙ্ক নয়, এটা একটু ভালো করে খেয়াল রাখবে। ইউআরএল ফুল ফর্ম হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ওকে, ইউনিফর্ম রিসোর্স লোকেটর আমি এখানে বলে দিচ্ছি। চলো, ইউনিফর্ম রিসোর্স লোকেটর মানে অপশান এ হচ্ছে তোমার রাইট অ্যান্সার, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। স্যার কী জিনিসটা কি? ধরো তুমি একটা ব্রাউজার ওপেন করলে, সেই ব্রাউজার থেকে তুমি কিছু একটা জিনিস কোনো একটা অ্যাড্রেসে যাবে। তুমি ধরো ওয়েস্ট বেঙ্গল যে স্কুল সার্ভিস কমিশন আছে তার ওয়েবসাইটে যাবে, তাহলে আমরা ওখানে কী লিখবো স্যার? www ডট, তারপরে কি লিখি? www.ssc.gov.in এরকম টাইপের কিছু একটা লিখি, বা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন .in এরকম টাইপের কিছু লিখি। তো ওইটা যেখানে লিখি সেইটাই হচ্ছে ইউআরএল। ওকে, বোঝা গেল? আমি ছবি দেখালে তোমাদের বুঝতে পারবে। দেখো জিনিসটা, দেখো এই হচ্ছে জিনিস, এই টোটালটা হচ্ছে ইউআরএল, এই টোটালটা হচ্ছে ইউআরএল, আমরা এইখানে লিখি, ঠিক আছে। এবার দেখো একটা জিনিস, তোমাদের এখান থেকে একটা হোমওয়ার্ক হলো, তোমরা কমেন্ট সেকশানে উত্তর দেবে। দেখো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ না, www তো আমি বুঝতে পারলাম, এটা পরে বলছি, ঠিক আছে। HTTP, স্যার কী দেখতে পাচ্ছি? HTTP, ঠিক আছে, এর ফুল ফর্ম কেউ জানো? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, ঠিক আছে। তো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল হচ্ছে HTTP। এবার তোমাদের প্রশ্ন থাকলো স্যার এইটারই আর একটা আছে HTTPS, ঠিক আছে। তোমাদের বলতে হবে এই দুটোর মধ্যে পার্থক্য কী, ঠিক আছে। তোমাকে আমি বলে দিলাম HTTP আর HTTPS। এই এসটা আমি বলছি না, তোমাদের বলতে হবে কমেন্ট সেকশানে, তোমরা উত্তর দেবে এই HTTP আর HTTPS এর মধ্যে পার্থক্য কী। জাস্ট এই এস এর ফুল ফর্মটা জানতে পারলে তোমরা বুঝে যাবে এর পার্থক্যটা কী। ওকে, এটা না আমি পরের ক্লাসে একদিন এটা নিয়ে ইলাবোরেট করে দেবো। চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো 8 নম্বর কোশ্চেনটা বলছে কোনটি ইনপুট ডিভাইস নয়?
খুব সোজা কোশ্চেন, বলছে কোনটি ইনপুট ডিভাইস নয়। তাহলে আমরা জানি ইনপুট ডিভাইস আর আউটপুট ডিভাইস এই দুটো ডিভাইস নিয়েই তৈরি পুরো কম্পিউটার সিস্টেমটা। তাহলে ইনপুট ডিভাইস মানে কি, আমরা যেখানে কম্পিউটারকে কিছু দিই ইনপুট করি, মানে কোনো কিছু ধরো তুমি 2+3 কত হয় সেটা জানতে চাইছো কম্পিউটারকে, বা তুমি কিছু একটা তাতে লিখে তুমি বলছো এটা রান করে দাও, এই ছবিটা দেখাও বা এই করো, টোটালটা হচ্ছে ইনপুট। তুমি ইনপুট যেটাতে দিচ্ছ ওই কম্পিউটারকে যখন বলছো সেটা হচ্ছে ইনপুট। আর আউটপুট কোনগুলো, যেখান থেকে তুমি রেজাল্ট পাচ্ছ কম্পিউটার থেকে, যেখান থেকে তুমি রেজাল্ট পাচ্ছ, যেটার মাধ্যমে রেজাল্ট পাচ্ছ সেটা হচ্ছে আউটপুট। ওকে, তো তাহলে ইনপুট আর আউটপুটের মধ্যে আমরা যে ছবিটা দেখি না আরও জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো একটু দেখো, আমি এখানে তোমার ছবির মাধ্যমে দুটো জিনিস বলে দিয়েছি, ইনপুট কোনগুলো আউটপুট কোনগুলো। দেখো আমি এখানে লিখছি কিবোর্ড, কিবোর্ড দিয়ে আমরা টাইপ করি, মানে আমি কম্পিউটারকে জানাচ্ছি কিছু একটা ইনফরমেশান, তাহলে কিবোর্ডের মাধ্যমে করি, তাহলে এটা কি ডিভাইস হলো, ইনপুট ডিভাইস। স্যার আমি জয়স্টিক, আমরা যারা গেম টেম খেলো, ঠিক আছে, যারা তোমার যে ড্রোন ট্রোন ওরাও, তাহলে জয়স্টিক বা গেমের জন্য জয়স্টিক ইউজ করি। তো জয়স্টিকের মাধ্যমে আমি কম্পিউটারকে কমান্ড দিচ্ছি, তুমি এটা করো, তুমি এটা করো, এটা করো, এইদিকে যাও, এইদিকে যাও, এই জিনিসটা আমি ইনপুট দিয়ে তাকে কম্পিউটারকে বোঝাচ্ছি, এগুলো ইনপুট ডিভাইস। ঠিক আছে, স্ক্যানার, স্ক্যানার কিন্তু বাইরে থাকলেও, কম্পিউটারের বাইরে থাকলেও এটা কিন্তু স্ক্যানার কিন্তু ফুল করে আউটপুট করবে না, ইনপুট, কারণ স্ক্যানারের মাধ্যমে আমি স্ক্যান করে কম্পিউটারের মধ্যে দিচ্ছি ওটা। ঠিক আছে, তার জন্য এটা স্ক্যানারটা হচ্ছে ইনপুট ডিভাইস। এছাড়া বারকোড ফারকোড এগুলো সবই রয়েছে, তোমরা ছবির মধ্যে দেখতে পাচ্ছ। আউটপুট ডিভাইস কোনগুলো, আউটপুট ডিভাইস হচ্ছে সেইগুলো যেখান থেকে আমরা রেজাল্ট পাই। যেমন ধরো তুমি কম্পিউটারে একটা গান প্লে করলে, তুমি হেডফোনে শুনছো, তাহলে আউটপুটটা তোমার ওই হেডফোন দিয়ে আসছে, তাহলে এইটা হচ্ছে হেডফোন হলো তোমার আউটপুট ডিভাইস। এছাড়া মনিটর, যে স্ক্রিনটা আমরা দেখছি, যে স্ক্রিনের মাধ্যমে দেখছি, ইনপুট দেওয়ার পর সিস্টেমে প্রসেসিং হয়ে সেটা তুমি দেখতে পাচ্ছ, সেটাও হচ্ছে তোমার ওই মনিটরটা সেই মনিটরটাও তোমার হচ্ছে আউটপুট ডিভাইস। এগুলো সমস্ত আউটপুট ডিভাইস। এবার দেখো তোমাকে এখানে প্রশ্ন দিয়েছে, কি প্রশ্ন দিয়েছে, কোনটি ইনপুট ডিভাইস নয়, ভালো করে একটুখানি পড়ো, বলছে কোনটি ইনপুট ডিভাইস নয়। তাহলে স্ক্যানার, এই মাত্র বললাম স্যার স্ক্যানার তো ইনপুট, আমি ইনপুট দিচ্ছি ওর মধ্যে কিছু। আচ্ছা লাইট পেন, লাইট পেন দেখো এখানেও দেওয়া আছে, অপটিক্যাল পেন আর লাইট পেন একই পেন, ঠিক আছে, তোমার হচ্ছে এটাও ইনপুট ডিভাইস। স্যার কিবোর্ড, কিবোর্ডও তো স্যার হবে না, কিবোর্ডটাও স্যার ইনপুট দিচ্ছি আমরা, তাহলে এটাও হলো না, এটাও হলো না, এটা হলো না, তাহলে উত্তর হবে তো অপশান এইটাই, অপশান সি। কিন্তু এটা কি স্যার, এটা কি, এটা হচ্ছে প্লটার। প্লটার মানে হচ্ছে এক ধরনের প্রিন্টার, এক ধরনের প্রিন্টার। কিন্তু কীরকম প্রিন্টার স্যার, গ্রাফিক্স সিস্টেমের প্রিন্টার, মানে গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে বা গ্রাফিক্স ড্রয়িংয়ের ক্ষেত্রে যে প্রিন্টার ইউজ করা হয় সেই প্রিন্টার হচ্ছে প্লটার। মানে হাই ডেফিনেশন, হাই গ্রাফিক্সের কোনো প্রিন্টিং তৈরি করতে গেলে প্লটার ইউজ করা হয়। দেখো আমি এখানেও দিয়েছি, এই যে এটা হচ্ছে তোমার প্লটার। বড় যদি ছবিটা না বুঝতে পারো তোমরা একটু সার্চ ফার্চ করে দেখে নিও, ঠিক আছে, প্লটার মানে কীরকম ভেবে দেখতে হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো 9 নম্বর কোশ্চেন বলছে এসএমটিপি এর ব্যবহার হয়, এসএমটিপি, তাহলে এর ফুল ফর্মটা আগে আমাকে জানতে হবে, তবে এর আমি উত্তর বলতে পারবো। তাহলে একটু ছবিটা যদি দেখে নিই, দেখো এখানেও তোমার ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এসএমটিপির ফুল ফর্ম হলো সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। ওকে, এটা হলো এর এসএমটিপির ফুল ফর্ম। এবার জিনিসটা কি স্যার, জিনিসটা হলো স্যার, তাহলে আমি একটা জিনিস তোমাকে বলো আমাকে তোমরা, যে স্যার এখানে আমি একটা জিনিসে উদ্ধার করতে পারছি স্যার এই মেল কথাটা থেকে। তো আমরা যখন মেল করি তখন এই এসএম টিপিটা ব্যবহার হয়। কিভাবে স্যার হয়, ধরো তুমি একটা মেল করছো, তুমি একটা মেল টাইপ করলে, মেল টাইপ করে তুমি সেটা কাউকে, তোমার বন্ধুকে পাঠাবে। এবার তুমি ধরো তুমি যে মেলটা ইউজ করো, যে আইডিটা মেলের ইউজ করো, সেটা ধরো গুগলের, মানে জিমেল ইউজ করো, তুমি জিমেলের থ্রু দিয়ে তুমি পাঠালে, তুমি সেন্ডার হলে, তুমি মেলটা পাঠালে, তো রিসিভ কে করবে, এই এসএমটিপি তখন ওটাকে রিসিভ করলো, ধরলো ওটাকে, ও গেল গিয়ে 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 যখন তোমার বন্ধুর কাছে গেল, সে তখন কি করছে, সেখানে ধরো সে ইউজ করে ইয়াহু, সে ধরো ইউজ করে ইয়াহুর মেল, ঠিক আছে, তাহলে সে তখন রিসিভ করবে কোনটা দিয়ে, ওই ইয়াহুর মেল দিয়ে। তাহলে এই যে মাঝে যে ইন্টারনেটের মাঝে যে এই যে ট্রান্সফারের যে টোটাল যে প্রোটোকলটা আছে, সেটাই তোমার হচ্ছে এই এসএমটিপি, এই হচ্ছে তোমার পুরো জিনিসটাকে কন্ডাক্ট করে। এবার আমি বললাম এই মাত্র যে এসএমটিপি ইউজ হয় কোথায়, যখন সেন্ডার হিসেবে তোমার মেলটাকে পাঠাচ্ছ তখন এসএমটিপি ইউজ হয়। কিন্তু মনে রাখবে, এটা কিন্তু খুব ভাইটাল জিনিস, যখন তুমি যাকে পাঠাচ্ছ তার যখন সিপিইউতে বা তার যখন ইন্টারনেট সার্ভারের জন্যে যখন এই মেসেজটা পৌঁছে যাবে, তখন সেই মেসেজটা রিসিভ হবে তার কাছে ইয়াহুর থেকে, তখন কিন্তু আর এসএমটিপির কাজ নেই। তখন যেটা কাজ হয় সেটা হচ্ছে আইএমএপি। আমি এখানে লিখে দিচ্ছি আইএমএপি। এর ফুল ফর্ম কি,
স্যার এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল। এটা ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল, এইটা তখন ইউজ হয় যখন সে রিসিভার যখন নেবে, নিয়ে তার কাছে যখন ওপেন হবে তখন। আশা করি বুঝতে পেরেছো বিষয়টা। চলো নেক্সট কোশ্চেনে যা। আচ্ছা তার আগে উত্তরটা তাহলে কোনটা হবে বলো, তোমরা দেখেই বুঝতে পারছো অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। কেন স্যার সেন্ডিং মেলের জন্যই এটা হয়, এসএমটিপি সেন্ডিং মেলের জন্যই হয়, মেল সেন্ড করার জন্য, নট রিসিভিং মেল। এটা একটু মনে রাখবে, এটা যেন সঙ্গে যেন গুলিয়ে ফেলো না। তাহলে রিসিভিং মেল যদি উত্তর বলতো তাহলে উত্তর কী হতো স্যার, IMAP, যেটা হচ্ছে ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল। অথবা তুমি এটাও বলতে পারো POP3, POP3, ঠিক আছে, এটাও উত্তর হতে পারে। তোমাদের উত্তর যে অপশানে থাকে তাহলে এটাই থাকবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাই। তো 10 নম্বর কোশ্চেন কি বলছে, ফায়ার ওয়ালের কাজ কি? ঠিক আছে, ফায়ার ওয়ালের কাজ কি? অপশান দিয়ে দেখো, ভাইরাস ডিস্ট্রয়, ডেটা এনক্রিপ্ট, আচ্ছা নেটওয়ার্ক সিকিউরিটি আর ব্যাকআপ। ঠিক আছে, তো এটা দেখেই বুঝতে পারছো তোমরা যে একটা স্যার এটা যদি সন্ধি বিচ্ছেদ করো একটু হালকা করে তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো কম্পিউটার খুব একটা ভয়ের জিনিস নয়, তুমি একটু যদি তোমার সামান্য নলেজ দিয়ে তুমি যদি করতে চাও না তাহলেই তোমার উত্তর হয়ে যাবে, এটাতে আমি গ্যারান্টি দিচ্ছি। তুমি থাকো সঙ্গে থেকে দেখো ক্লাসগুলো, দেখবে আশা করি ভালো লাগবে। দেখো তোমার বলছে ফায়ার ওয়াল, ঠিক আছে, তাহলে এটা যদি আমি ভাঙি, তার ফায়ার মানে হচ্ছে আগুন, আর ওয়াল মানে কি, দেওয়াল। মানে কি স্যার, কম্পিউটারের মধ্যে আগুন লেগে যাবে তার মধ্যে আবার দেয়াল চলে আসছে, বিষয়টা সেটা নয়। এটা ইনার মিনিংয়ে ব্যবহার হয় বা মেটাফোরে ব্যবহার হয়। কীরমভাবে, বিষয়টা কীরমভাবে হয় ছবিটা দেখলে তোমরা আরও জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি একটা জিনিস ছবির মাধ্যমে তোমাকে জিনিসটা প্রেজেন্টেশন করে দিয়েছি। দেখো এখানে একটা লেখা আছে পাবলিক নেটওয়ার্ক আর একটা হচ্ছে ইন্টারনেট নেটওয়ার্ক, তার মাঝে দেখো বসে আছে ফায়ার ওয়াল। মানে কি স্যার, আমি পাবলিক নেটওয়ার্ক মানে হচ্ছে এটা আমরা ইউজ করছি, ধরো তুমি আমি বাড়িতে বসে ইন্টারনেটে কোনো একটা সাইট বা ওয়েবসাইট সেটা ভিজিট করছো, সেটা অ্যাক্সেস করছো, সেটা হচ্ছে এইটা। তাহলে এখান থেকে তুমি কিছু ডেটা এখানে নিচ্ছ নিজের কাছে, তো সেই ডেটাটা সিকিওর কিনা, সেই ডেটাটা তোমার অ্যাকচুয়াল সিকিওর কিনা, ইন্টারনেটের জন্য প্রযোজ্য কিনা, ঠিকঠাক কিনা, তোমার জন্য সঠিক জিনিসটা আসছে কিনা, সেইটা মেনটেন করে ফায়ারওয়াল। যদি সেটা ঠিকঠাক তোমার জন্য প্রযোজ্য না হয়, ইন্টারনেটের ক্ষেত্রে যেটা সেটা প্রযোজ্য না হয়, সিকিউরিটির জন্য সেটা যদি থ্রেট হয়ে থাকে, ঠিক আছে, তখন সেই ফায়ারওয়াল সেটাকে প্রথমেই ব্লক করে দেবে। ওই জন্য দেখবে আমরা যখনই ওয়েবসাইটে কোনো মানে তোমার হচ্ছে অথরাইজড কোনো যদি আমরা লিঙ্কটিং ওপেন করে ফেলি তখন দেখবে আমাদের সেইটা লক হয়ে যায়, ওটা খোলা যায় না। পিএসসির ওয়েবসাইটেও দেখবে এই জিনিসটা হয়। তো জিনিসটা কি, তো বিষয়টা এটাই যে তাহলে এই ফায়ারওয়ালটার কাজ কি হলো স্যার, এটার মধ্যে স্যার ভাইরাস তো হতে পারে না, ডেটা এনক্রিপ্টেশনও হতে পারে না, তাহলে নেটওয়ার্ক সিকিউরিটি, ইন্টারনেটের মধ্যে যে সিকিউরিটিটা সেটাই ডিপেন্ড করে ফায়ারওয়ালে। ফায়ারওয়াল এটা নির্ধারণ করে সব ঠিকঠাক আছে কিনা সিকিউরিটিটা। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো 11 নম্বর কোশ্চেন বলছে কোনটি সেকেন্ডারি স্টোরেজ। ঠিক আছে, আমার একটু শরীরটা খারাপ, আমি পার্সোনালভাবে তোমাদের কাছে দুঃখিত, আমার গলার অবস্থাটা খুবই খারাপ, তারপরেও তোমাদের জন্য আমরা সেন্টার থেকে অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি, তো সাথে থাকো তাহলেই হবে। থ্যাংক ইউ। দেখো বলছে কি 11, বলছে কোনটি সেকেন্ডারি স্টোরেজ। মানে সেকেন্ডারি স্টোরেজ মানে একটু আগে আমি বলে এলাম স্যার, স্টোরেজ আর মেমোরি এখানে বিষয়টা একই জিনিস। স্যার আমরা মেমোরি দুরকম পেয়েছি বা স্টোরেজ দুরকম পেয়েছি, একটা প্রাইমারি একটা সেকেন্ডারি। সেকেন্ডারি মানে কাদেরকে বলা হচ্ছিলো, যারা বাইরে থাকে, মানে এক্সটার্নাল স্টোরেজগুলোকে বলা হয়। তাহলে এখানে অপশান দিয়েছে দেখো, রেজিস্টার, ক্যাশ, ঠিক আছে, র্যাম আর হার্ড ডিস্ক। দেখো এটা তোমরা নিজেরা বলো, এটা তোমরা নিজেরা বলতে পারবে, কমেন্ট সেকশনে উত্তর দিতে পারবে। প্রথম কোশ্চেনটা যারা ভালো করে দেখেছো তারা এর কিন্তু উত্তর দিতে পারবে। স্যার রেজিস্টার সিপিউর মধ্যে থাকে, স্যার ক্যাশেও সিপিউর কাছেই থাকে, মধ্যেই থাকে, স্যার হার্ড ডিস্ক তো বাইরে থেকে থাকে, তাহলে কোনটা উত্তর হবে? র্যামও স্যার আমার ইন্টারনাল মেমোরির মধ্যেই পড়ে, তাহলে উত্তর কোনটা হবে বলো? অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। যদি তোমরা ছবিটা দেখো আরও জিনিসটা ক্লিয়ার হবে। দেখো হার্ড ডিস্ক, এইচডিডি মানে হার্ড ডিস্কের কথা বলা হয়, সিডি কার্ড মানে যদি আমরা এইচডি কার্ড বলি সেটা, বা তোমাদের যেটা আমরা চিপ বলি, চিপ বলে থাকি, সেই এইচডি কার্ড, পেন ড্রাইভ, এসএসডি, এগুলো সবই হচ্ছে বাইরে থেকে ইউজ হয়, মানে এক্সটার্নালি ইউজ হয়। এই এক্সটার্নালি যেগুলো ইউজ হয় সেগুলোকেই সেকেন্ডারি মেমোরি বা স্টোরেজ বলা হয়, যেখানে আমরা এই মেমোরিটাকে স্টোর করি। তাহলে উত্তর কোনটা হবে? অপশান ডি হচ্ছে তোমার রাইট অ্যান্সার, সেটা হার্ড ডিস্ক হবে উত্তর। ওকে, বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেনে যাই। স্যার 12 নম্বর কোশ্চেনটা কি? স্যার 12 নম্বর কোশ্চেনটা বলেছে এমএস ওয়ার্ডের কন্ট্রোল প্লাস শিফট প্লাস গ্রেটার দেন। দেখো এই যে সাইনটা ভালো করে একটু বুঝবে, এটা বলছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস গ্রেটার দেন। তোমাদের রিয়েল টেলের যে কম্পিউটারের যে প্রশ্নগুলো হয় সেখানে কিন্তু এরম টাইপের কোশ্চেন একটা করে থাকে, তো সেই হিসাবে সেই কথাটা মাথায় রেখে আমরাও কিন্তু এরম টাইপের কোশ্চেন একটা এখানে রেখেছি। তো কি বলছে দেখো, এমএস ওয়ার্ডে মানে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে, যেটা ওয়ার্ডের আমরা কাজ করি, লেখালেখির কাজগুলো করি, সেই ওয়ার্ডেতে আমরা কন্ট্রোল প্লাস শিফট প্লাস যদি গ্রেটার দেন এই সাইনটা দিয়ে যদি আমরা একসঙ্গে দাবাই কোনো কিছু সিলেক্ট করে, তাহলে এর কাজটা কি হয় স্যার?
অপশানগুলো দেখো, বলছে ফন্ট ইনক্রিজ মানে ফন্টটা কি বেড়ে যাবে, বড় হবে, বোল্ড হবে, জুম হবে, নাকি প্যারাগ্রাফ অ্যালাইন হবে। তো এর ডাইরেক্ট আমি উত্তর বলছি, এর ডাইরেক্ট উত্তর হবে ফন্ট ইনক্রিজিং, ঠিক আছে, ফন্টটা তোমার বেড়ে যাবে। এবার দেখো আমি ছবির মধ্যে তোমাকে কতগুলো জিনিস দিয়ে দিয়েছি, তো সেইগুলো একটু তোমরা মেমোরাইজ করে নেবে। যেমন দেখো কন্ট্রোল এ মানে সিলেক্ট অল, এগুলো তোমরা একটু মেমোরাইজ করে নেবে, আশা করি তোমাদের জন্য গ্রুপ সি গ্রুপ ডির জন্য সাফিসিয়েন্ট। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো বলছে পিডিএফ, পিডিএফ এর ফুল ফর্ম কি? তো পিডিএফ তো আমরা সবসময় ইউজ করি, তাই না? তো আমরা ছবিটা দেখি, ওই লোগোটা দেখি, হ্যাঁ লোগোটা দেখলে বুঝতে পারবো। এটা এবার তোমরা বুঝতে পারো স্যার পিডিএফ তো আমরা এইভাবেই চিনে থাকি, তো পিডিএফটা স্যার, তো পিডিএফটা কী, তা পিডিএফের ফুল ফর্মটা কী? দেখো পিডিএফ, তার আগে একটু গল্প বলে দিই। পিডিএফটা কিন্তু প্রথম যারা ইন্ট্রোডিউস করে তারা হচ্ছে অ্যাডোবি, যারা আমরা নামও শুনছি অ্যাডোবি, যেটা অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি পিডিএফ। তো অ্যাডোবি হচ্ছে প্রথমেই পিডিএফটাকে তোরা ইন্ট্রোডিউস করে, যে কোনো একটা ডকুমেন্টসকে আমরা যদি একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে নিতে চাই বা মেলিং করতে চাই, মেলের মাধ্যমে নিতে চাই, তাহলে তারা সেগুলো তার সাইজ, তার ইনস্ক্রিপশানগুলো চেঞ্জ হয়ে যায়, তাই না? আমি একটা ফন্টে লিখে পাঠালাম, ইটালিক ফন্টে লিখে পাঠালাম, সেখানে গিয়ে নর্মাল ফন্ট হয়ে গেল। আমি একটা ফন্টে লিখে পাঠালাম, কিন্তু সেখানে তার কম্পিউটার কোনো সেই ফন্টটা সাপোর্ট করে না, তাহলে সেখানেও গিয়ে করাপ্ট হয়ে গেল। তো সেইগুলোকে মেনটেন করার জন্য অ্যাডোবি কী করলো, যে পিডিএফ বলে একটা জিনিস তৈরি করলো। সেটা কি স্যার, ওই যে আমার ডকুমেন্টসটা রয়েছে, যেটা ওটা যেন না কোনোভাবে কোনো করাপ্ট না হয়ে যায়, কোনো রকমভাবে না সাইজ এদিক ওদিক হয়ে যায়, ইনক্রিজ ডিক্রিজ হয়ে যায়, তার জন্যই তারা বানিয়েছিল। তাহলে এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হলো পোর্টেবল ডকুমেন্টস ফরম্যাট। ঠিক আছে, এটুকু মনে রাখবে তাহলেই হবে। তাহলে অপশান কোনটা হবে স্যার? অপশান হবে অপশান বি, হচ্ছে তোমার রাইট অ্যান্সার। দেখো এখানে পোর্টেবল ডকুমেন্টস ফরম্যাট। ওকে, একদম ডাইরেক্ট মনে রাখো তাহলেই হবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো 14 নম্বর কোশ্চেন কি বলছে, স্যার আইপি অ্যাড্রেসে সাধারণত কত বিটের হয়? দেখো আমি এখানে একটা জিনিস লিখেওছি তোমাদের কাছে, দেখো IPv4, এই IPv4 বা তোমার এর নামটা ফুল ফর্মটা জানলেও উত্তর হয়ে যাবে তোমার। দেখো আইপি মানে হচ্ছে ইন্টারনেট, পি ফর প্রোটোকল, ভি ফর ভার্সন, 4 মানে হচ্ছে 4, মানে হচ্ছে কি ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4। ঠিক আছে, তাহলে 4 নম্বর ভার্সনে ইন্টারনেট প্রোটোকল। তাহলে আইপি অ্যাড্রেস তো আমরা সকলেই জানি। দেখো ছবিটা দেখো একটুখানি, আরেকটু জিনিসটা ক্লিয়ার হবে। দেখো এই ছবিটা দেখি, দেখো IPv4 বা আইপি অ্যাড্রেসের ফরম্যাট কীভাবে হয়। এবার তোমরা দেখো মোটামুটি একটা জিনিসটা তোমার সঙ্গে রিলেট হচ্ছে। দেখ এইরকম টাইপের নাম্বার থাকে, দেখো এরকম টাইপের নাম্বার থাকে, থাকে না, 1 2 3 4, 4টে ঘরের মধ্যে এইরকম টাইপের ডট দিয়ে দেখো মাঝে নাম্বার থাকে, এগুলো একটু ছেড়ে ছেড়ে লিখেছি, একদম ক্লোজ কল থাকে, তাই না? তো এই নাম্বারগুলো থেকেই তোমার হচ্ছে আইপি অ্যাড্রেস তৈরি হয়। প্রত্যেকটা ডিভাইসের আইপি অ্যাড্রেস আলাদা হয়, প্রত্যেকটা ডোমেনের আইপি অ্যাড্রেস আলাদা হয়, তো আমরা এগুলো জানি। তাহলে প্রত্যেকটা এই যে ঘরে যে সংখ্যাগুলো বসাচ্ছি, তো এই প্রত্যেকটা ঘর হচ্ছে 8 বিট করে, কবিট করে 8 বিট করে। ঠিক আছে, তো কম্পিউটার তো আমার 0 1 ছাড়া বোঝে না, তাহলে এইটাকে আমরা কিভাবে লিখবো, 8 বিটে কনভার্ট করে লিখবো। ঠিক আছে, তো যে সংখ্যাগুলো থাকবে, তো 8 বিট পর্যন্ত ক্যারেক্টারের মধ্যে হোল্ড করতে পারে। তাহলে কটা স্যার ঘর আছে? 1 2 3 4টে, তাহলে 4টে ঘর স্যার প্রত্যেকটা 8 বিট করে, তাহলে টোটাল কত হবে? 4 8 32 বিট। তাহলে বুঝতে পারলে জিনিসটা কী হলো? এতদিন তোমরা হয়তো মুখস্থ করতে, এখন আজকের পর থেকে আর মুখস্থ করবে না, তাই না? তাহলে কত উত্তর হলো? অপশান বি হচ্ছে তোমার রাইট অ্যান্সার, 32 বিট, যেটা আইপি অ্যাড্রেসের সাধারণত এই বিটের সংখ্যাই হয়ে থাকে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। 15 নম্বর কোশ্চেন বলছে স্প্রেড শিটে তোমার হচ্ছে সেল অ্যাড্রেস বোঝায় কি? সেটা রো নাম্বার, কলাম লেটার, রো কলাম, নাকি তোমার ফর্মুলা? ঠিক আছে স্যার, প্রথমে বলুন স্যার স্প্রেডশিটটা কি? স্যার আমরা এক্সেল তো জানি, ওই এক্সেলটাই হলো তোমার স্প্রেডশিট। ওকে, তাহলে একবার ছবিটা দেখো, আরও জিনিসটা তোমার ডায়াগ্রামটা দেখলে তোমার ক্লিয়ার হয়ে যাবে। দেখো এইটা একটা তোমরা দেখলেই বুঝতে পারছো স্যার, এটা একটা এক্সেলের ফরম্যাট, তাই তো? এক্সেলের মধ্যে প্রত্যেকটা ঘরকে আমরা কী বলি? সেল বলি। তাহলে তোমায় ধরো আমি বললাম এই সেলটা, যেখানে দেখো এখানে ছবিও দিয়ে দিয়েছি, যে এই যে সেলটা, এই যে ঘরটা, এই ঘরটাকে আমরা কিভাবে ডিনোট করি। তাহলে দেখো একটা জিনিস, তোমরা ম্যাট্রিক্স করেছো, ম্যাট্রিক্স আর তোমার হচ্ছে সেল, মানে তোমার এক্সেল একই জিনিস, একই ফরম্যাট, খানিকটা ফরম্যাটটা একই, মানে ওর যে বাউন্ডেশনটা তৈরি হয় না, একই ফরম্যাটে তৈরি হয়। স্যার কীভাবে বুঝবো স্যার? এই সেলটাকে আমরা যেহেতু দেখো এই দিকটাকে আমরা কি বলি? রো, আর এদিকটাকে কলাম বলি। তাহলে এই যে রো আর কলামের মধ্যে এইটা যে ঘরটা বসে রয়েছে, এই ঘরটা কিভাবে রয়েছে? দেখো এদিক থেকে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘরে, আর এদিক থেকে 1 ঘর 2 ঘর 3 ঘরে বসে। তাহলে এই যেটা ফরম্যাটে বসে, যেটা C5 ঘর, তাহলে এটাকে রো এর মধ্যেও কাউন্ট করা যাবে এবং কলামের
কলামের মধ্যেও কাউন্ট করা যাবে। তাহলে উত্তর কোনটা হবে স্যার? অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার, যেটা হচ্ছে রো আর কলামের মধ্যে। কোনটাকে? সেলকে বা সেলের কোনো একটা অ্যাড্রেসকে। আমি এই সেলটার ক্ষেত্রে বললেও আমি সেইভাবেই বলতাম, রো আর কলাম দিয়ে ডিনোট করা হয়। আশা করি বুঝতে পেরেছো। চলো 16 নম্বর কোশ্চেনে বলছে সিপিইউ এর ব্রেন বলা হয়। তাহলে সিপিইউ মানে সিপিইউ এর ফুল ফর্ম কি স্যার? সিপিইউ এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটা আমরা ছোটোবেলা থেকে জানি, তোমরাও জানো। তাহলে সিপিইউর ব্রেন জানতে চাইছে তোমাকে, ব্রেন কাকে বলে? তাহলে দেখো সিপিইউর ব্রেনের 4টে অপশান দেওয়া আছে। দেখো একটা অপশান দেওয়া আছে সিইউ, যেটা হচ্ছে তোমার কন্ট্রোল ইউনিট। একটা দিয়েছে এএলইউ, অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট বা অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট, ঠিক আছে। একটা দিয়ে রেজিস্টার, আর একটা দিয়েছে ক্যাশ, ঠিক আছে। প্রত্যেকটাই কিন্তু সিপিইউর মধ্যে থাকে। এও সিপির মধ্যে আছে, এও সিপির মধ্যে থাকে, এও সিপির মধ্যে থাকে, এও সিপির মধ্যে থাকে। আমরা ছবিটা একটু দেখি। দেখো আমি একটা সিপিইউর তোমার ছবি দিয়েছি। সিপিইউর মধ্যে দেখো এএলইউ আছে, সিইউ আছে, মেমোরি ইউনিটের মধ্যে দেখো ক্যাশ মেমোরিও আছে, রেজিস্টারও আছে। তাহলে এরা সবাই রয়েছে। তাহলে এদের মধ্যে কোনটা ব্রেন? এদের মধ্যে কোনটা ব্রেন? দেখো সিইউ যেটা রয়েছে সেটা তোমার হচ্ছে এ কিন্তু কোনো মানে এ প্রসেস করে, কিন্তু এ কোনো কাজ করে না, মানে অন্য কোনো কাজ করে না, ঠিক আছে। জাস্ট এ রিড করে, এ করে এইরকম কাজ করে। এএলইউ যেটা অ্যারিথমেটিক লজিক ইউনিট, এ যোগ ভাগ গুণ বিয়োগ, ঠিক আছে, তোমার হচ্ছে আরও স্টার্ট আপ, সেই সমস্ত কাজগুলো করে এ। তাহলে আমি যদি ব্রেন বলতে চাই যে সমস্ত কাজগুলো করে সেই হবে। ক্যাশ মেমোরি আমি কাজ প্রথমেই বলে এসেছি, তাহলে ক্যাশ মেমোরির তো উত্তর হবে না। তাহলে উত্তর কোনটা হবে বলো? উত্তর হবে অপশান বি হচ্ছে তোমার রাইট অ্যান্সার, এএলইউ বা তোমার অ্যারিথমেটিক লজিক ইউনিট, ঠিক আছে। অ্যারিথমেটিক লজিক ইউনিট বা তোমার এএলইউ, যেটা তোমার হচ্ছে সিপিইউর ব্রেন বলা হয়, কারণ এ যোগ ভাগ গুণ বিয়োগ আর যা সমস্ত কাজ আছে সমস্ত কাজটাই এ পুরো টোটাল ক্যালকুলেশনের সমস্ত যে কাজগুলো আছে সেগুলো কাজগুলো এএলইউই করে। ওকে, এর প্রেসার লোড কমানোর জন্য, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী কোশ্চেনে যাই। চলো 17 নম্বর কোশ্চেনটা দেখি। 17 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো, বলছে ক্লাউড কম্পিউটিং এর উদাহরণ কি? দারুণ কোশ্চেন, এর থেকে ভালো কোশ্চেন আমি মনে হয় না। একদম স্ট্যান্ডার্ড মেনটেন করে কোশ্চেন দিয়েছে। ক্লাউড কম্পিউটিং কি? দেখো এটাও সেম জিনিস, তুমি একটুখানি ভেবে চিনতে দেখো। এইটাকে যদি তুমি একটুখানি মানে কাটাছেঁড়া করতে পারো না ওয়ার্ডগুলোকে, তাহলেই তুমি এর উত্তর খুঁজে পেয়ে যাবে। স্যার ক্লাউড কম্পিউটিং কি? ক্লাউড মানে দেখো মেঘ, আর কম্পিউটিং মানে হচ্ছে কম্পিউটার। তাহলে মেঘে বসে স্যার কম্পিউটার চালাবো? না স্যার, সেটা নয়। তাহলে মেঘে মানে হচ্ছে এখানে ইন্টারনেটের কথা বলছে, ঠিক আছে, নেটের কথা বলছে। তা নেট বা ওয়েবের মাধ্যমে আমরা যে কম্পিউটারের যে সমস্ত কাজগুলো করি সেইগুলি হচ্ছে ক্লাউড কম্পিউটিং। বুঝলি, একদম গোদা বাংলায় কথা বলছি, আমি কোনো সংজ্ঞা টঙ্গা বলছি না, ঠিক আছে। তো স্যার একটু ছবি দেখি, ছবি দেখলে জিনিসটা ক্লিয়ার হবে। দেখো তোমাকে আমি দেখো একটা ক্লাউডের মধ্যে কতগুলো জিনিস ভেতরে ঢুকিয়ে দিয়েছি, আর বাইরে কতগুলো জিনিস রয়েছে, এটাই হচ্ছে জিনিস। তুমি এই ছবিটা ভালো করে দেখে রাখো, উত্তর তোমার এমনি এসে যাবে, ঠিক আছে। দেখো তোমাকে বাইরে দিয়েছি ল্যাপটপ, ফোন, ট্যাবলেট, ডেস্কটপ, অন্যান্য সার্ভার সার্ভিস যেগুলো আছে বা সার্ভারগুলো আছে সেগুলো। স্যার আমরা ধরো তোমাকে আমি একটা কথা বলছি, তুমি ধরো যে জিনিসটা মনে রাখবে এরমভাবে, যে জিনিসটা আমরা হাতে ছুঁতে পারি না, ধরো কোনো একটা ডেটা তুমি রেখেছো, ঠিক আছে, সেটা যেখানে রেখেছো তুমি হাতে করে সেটা ধরতে পারবে না। সেটা যদি ধরতে না পারো, সেটাই হচ্ছে তোমার ক্লাউড কম্পিউটিং। আরও সহজভাবে বোঝালাম কী জিনিসটা স্যার? তাহলে যেমনি হার্ড ডিস্কে কোনো একটা ডেটা সেভ করে রেখেছো, তোমার ধরো কোনো একটা পিকচার বা ছবি তুমি একটা হার্ড ডিস্ক বা হার্ড ড্রাইভে তুমি সেভ করে সেটা রেখেছো, বা পেন ড্রাইভে সেভ করে রেখেছো। স্যার পেন ড্রাইভটা নিয়ে ঘুরতে পারি তো, আমি তো পকেটে ধরতে পারছি, ও আমার কাছেই আছে, ওর অ্যাক্সেসটাও আমার কাছে আছে। তাহলে ওই পেন ড্রাইভটা কিন্তু ক্লাউড কম্পিউটিং নয়। তার মানে কি, আমি এমন একটা জিনিসে ডেটা রাখছি বা এমন একটা জিনিস থেকে ডেটা ইউজ করছি যেটা আমার হাতে নেই, কিন্তু আমি সেখানে ঢুকে অ্যাক্সেস করতে পারবো। তার লগ ইন আইডি আলাদা থাকতে পারে, আলাদা, সেটা সেটা তোমার সিকিউরিটির ব্যাপার, সেটা আলাদা জিনিস। কিন্তু আমি আমার কাছে নেই, ওর অ্যাক্সেসের পাওয়ারটা আমার কাছে নেই, কিন্তু আমি অন্য জায়গা থেকে সেটা নিতে পারছি। আমি তারকেশ্বরে বসে বা আমি কলকাতায় বসে, আমি সুদূর তোমার হচ্ছে আমেরিকার কোনো একটা জায়গার ক্লাউডের মানে ইন্টারনেটের কোনো একটা জিনিস আমরা অ্যাক্সেস করতে পারছি। দ্যাট ইজ হচ্ছে তোমার ক্লাউড কম্পিউটিং। বোঝা গেছে? তাহলে দেখো এখানের মধ্যে কোনটা উত্তর হবে না। দেখো হার্ড ডিস্ক, তাহলে হার্ড ডিস্ক তো আমি ক্যারি করতে পারি, এটা আমার মাঝেই থাকে, তাহলে এটা একটা পোর্টেবল, তাহলে এটা তো হতে পারে না, আমি ক্যারি করতে পারি, এটা হবে না।
স্যার পেন ড্রাইভ এইমাত্র বললেন স্যার, পেন ড্রাইভও তো আমি ক্যারি করতে পারি, আমার কাছে থাকতে পারে, সঙ্গে থাকবে আমার, হবে না এটা। স্যার সিডিটাও তো হবে না পোর্টেবল বা তোমার লেজার বা অপটিক্যাল, ঠিক আছে, হবে না। তাহলে উত্তর কোনটা যাবে? গুগল ড্রাইভ। গুগল ড্রাইভে দেখবে আমরা অনেক জিনিস সেভ করে রাখি, অনেক জিনিস অটোমেটিক সেভ হয়ে যায়। তাহলে গুগল ড্রাইভটা হচ্ছে তোমার ইন্টারনেট, এটা তুমি দেখতে পাবে না চোখে, কিন্তু অ্যাক্সেস করতে পারবে, তাই না? তো চলো এটা বোঝা গেল। তাহলে উত্তর কোনটা হলো 17, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার, যেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। ওকে, চলো 18 নম্বর কোশ্চেনটা দেখো, দারুণ কোশ্চেন। বলছে ফিশিং আক্রমণ লক্ষ্য করে, মানে কি ফিশিং কি, মানে অ্যাকচুয়ালি জানতে চাইছে এই ফিশিং জিনিসটা কি। স্যার ফিশিং মানে স্যার শুনতে লাগে সাউন্ডটা স্যার ফিশিং মানে সেই মাছ ধরার মতো, হ্যাঁ ঠিকই বলেছো, ওখান থেকেই কথাটা এসছে ফিশিং কথাটা, কিন্তু এর স্পেলিংটা একটু আলাদা। ওই ফিশিং মানে তো স্যার মাছ ধরা হয়ে যাবে, কম্পিউটারের ক্ষেত্রে ওইটা ফিশিং তো যাবে না, যার জন্য এই ফিশিংটাই হয়েছে। এই ফিশিং অ্যাকচুয়ালি কি, এই ফিশিং অ্যাকচুয়ালি হচ্ছে চুরি করা। এই ফিশিং অ্যাকচুয়ালি হচ্ছে স্যার চুরি করা। কি চুরি করা? ধরো কোনো কারণে তোমার অজান্তে তোমাকে আমি কোনো ওয়েবসাইটের মাধ্যমে বা কোনো মেলের মাধ্যমে তোমার কাছ থেকে তোমার পাসওয়ার্ডটাকে আমি হ্যাক করে নেবো, পাসওয়ার্ডটাকে চুরি করে নেবো, তোমার কোনো কিছুর অ্যাক্সেসের পাসওয়ার্ড চুরি করে নেবো, সেটাই হচ্ছে ফিশিং। ঠিক আছে, ছবিটা দেখো, জিনিসটা আর একটু ক্লিয়ার হবে। দেখো ছবিটা দিয়ে দিচ্ছি, দেখো একটু তুমি রিলেট করতে পারো ছবিটার সাথে, যে তুমি অন্য একজন আছে, তার কম্পিউটার থেকে তোমার একটা মেল পাঠিয়েছে, সেখান থেকে তোমার মেলটা তুমি যে অ্যাক্সেস করেছো, খুলেছো, সেখান থেকে তোমার পাসওয়ার্ডটা সে চুরি করে নিল। তাহলে উত্তর কোনটা হবে স্যার? হার্ডওয়্যার ড্যামেজের কথা তো আসছেই না। তাহলে স্যার কী হবে? স্যার পাসওয়ার্ড থিপ, অবশ্যই এইমাত্র বলে গেলাম পাসওয়ার্ড চুরি করা, পাসওয়ার্ড থিপ, এটাই উত্তর হবে। বাকি অপশানগুলো একবার দেখে নিই। দেখো ফাইল কম্প্রেশন তো হচ্ছেই না, ফাইলের কোনো কথাই নেই। আর স্পিড ইনক্রিজ তো হবে না, তাহলে উত্তর কোনটা হবে? পাসওয়ার্ড থিপ। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো 19 নম্বর কোশ্চেন কি বলছে, যে WWW আবিষ্কার করেন। তাহলে WWW বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তাহলে এর আবিষ্কর্তা কে? দেখো অপশানে রয়েছে বিল গেটস, চার্লস ব্যাবেজ, টিম বার্নার্স-লি, আর হচ্ছে তোমার স্টিভ জবস। তাহলে আমরা এক এক করে আগে ডিলাবার্ট করি, তারপর ছবিতে আমি দেখিয়ে দেবো তোমাদের। দেখো প্রথমেই আছে বিল গেটস। তাহলে বিল গেটস স্যার কি? স্যার তোমরা সবাই জানো বিল গেটস কিসের আবিষ্কর্তা, তোমরা বলো। স্যার বিল গেটস হচ্ছে মাইক্রোসফটের আবিষ্কর্তা হচ্ছে বিল গেটস, এটা আমরা সকলেই জানি। স্যার চার্লস ব্যাবেজকে স্যার আমরা সকলেই জানি কম্পিউটারের জনক বলা হয়, চার্লস ব্যাবেজকে আমরা জানি। স্যার স্টিভ জবস, এটা কে? স্যার এ হচ্ছে অ্যাপেল বলে, তোমরা অনেকেই ফোন ইউজ করো, তোমরা হয়তো অনেকেই দেখছো অ্যাপেল ফোন থেকে আমাদের ভিডিওটা। তো অ্যাপেল যে তোমার হচ্ছে ফোন আছে বা ইলেকট্রনিক্স আছে, সেই অ্যাপেল কোম্পানি আছে, সেই অ্যাপেল কোম্পানির ফাউন্ডার হচ্ছে স্টিভ জব। ঠিক আছে, তাহলে উত্তর কোনটা হলো? উত্তর হচ্ছে অপশান সি, টিম বার্নার্স-লি। আমি ছবি দেখাবো, কিন্তু তোমাদের জন্য একটা কমেন্ট সেকশানে এর প্রশ্ন দিয়ে রাখলাম, যে স্টিভ জবকে বললাম আমি ফাউন্ডার, তাহলে এর সঙ্গে আরেকজন আছে তো, তাহলে তার নামটা তোমরা কমেন্ট সেকশানে জানাও, যে ওই ভদ্রলোকের নাম কি, যে হচ্ছে অ্যাপেল ফাউন্ডার হিসেবে ফাউন্ডার হিসেবে আরেকজন আছে। ঠিক আছে, তাহলে আমরা ছবিটা একটু দেখে নিই টিমস বার্নার্স-লি এর। এই হচ্ছে টিমস বার্নার্স-লি, যিনি হচ্ছে 1989-এ ইনি হচ্ছে প্রথম এই WWW এই সার্ভারটা বা এটা জিনিসটা আবিষ্কার করেছিলেন। এর কাজ হলো কি? এর কাজ হলো তোমাকে ইন্টারনেটের দুনিয়ায় না, এটা কিন্তু ইন্টারনেট নয়, অনেকে এটা ভুল করো, এটা কিন্তু ইন্টারনেট নয়, এটা হচ্ছে ইন্টারনেটের একটা পার্ট, ভালো করে বুঝবে। এটা কিন্তু পুরোটা ইন্টারনেট নয়, এটা ইন্টারনেটের একটা পার্ট, বা এটাকে আমরা ছোট করে বলি ওয়েব, আমরা বলি না ওয়েবসাইট। তাহলে এই ওয়েব হচ্ছে তোমার WWW, এটাকে আবার W3 বলেও ডিনোট করা হয়। ঠিক আছে, এটাও হচ্ছে বলা হয়। তো স্যার এটা ইন্টারনেট নয়, এটা ইন্টারনেটের একটা পার্ট। তাহলে ইন্টারনেটের মধ্যে অন্য কোনো সার্ভার বা ব্রাউজারের সঙ্গে তোমাকে যে সংযোগ স্থাপন করার জন্য এই WWW ইউজ করা হয়। আমরা ইন্টারনেটে যখন ব্রাউজ করতে যাই, তখন এটা অটোমেটিকলি চলে আসে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের হিসাবে। ঠিক আছে, চলো আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো 20 নম্বর কোশ্চেনে, দেখো ছবি সমেত তোমাকে কোশ্চেনটা দিয়েছি। বলছি অ্যান্টিভাইরাস আপডেট প্রয়োজন কারণ, মানে প্রয়োজনের কারণ কি? এটা অ্যান্টিভাইরাস আপডেট করার মানে প্রাসঙ্গিকতা কি? তাই প্রথমে অপশানগুলো একটু পড়ি। যে স্পিড ইনক্রিজ, অনেকেই ঘাবড়ে যেতে পারো, দেখো একটু ভালো করে। স্পিড ইনক্রিজ, নাকি স্যার নিউ ভাইরাস ডিটেকশন, নাকি স্যার র্যাম ক্লিন, নাকি স্যার ওএস চেঞ্জ? স্যার আমরা অ্যান্টিভাইরাস যখন ইউজ করি বা আপডেট করি, তখন এইটা বলো, এখান থেকে যদি অপশান অড আউট করো, তাহলে তোমরা এইটা তো অবশ্যই হবে না বলবে। স্যার ওএসকে চেঞ্জ তো করবো না, ওএস তো যেটা আছে সেটাই থাকবে, আমার উইন্ডোজ থাকলে উইন্ডোজই থাকবে, তো সেটা তো চেঞ্জ হবে না, তাহলে এইটা তো কোনো
প্রশ্নই উঠছে না। স্যার ইন্টারনাল মেমোরির ক্ষেত্রেও আমি হাত দেবো না, আমরা ইন্টারনাল মেমোরির ক্ষেত্রেও হাত দিই না। তাহলে স্যার কোনটা হয়, এটা নয় এটা, তাই না? এই দুটোর মধ্যে উত্তর হবে। স্যার আমরা অ্যান্টিভাইরাস করছি, তাহলে ভাইরাস নিয়ে তো কাজ হবে, তাহলে উত্তর কোনটা হবে? অপশান বি হচ্ছে নিউ ভাইরাস ডিটেকশন, এটাই হবে উত্তর। নতুন ভাইরাস যদি কিছু এসেছে কি না সেইটা ডিটেক্ট করার জন্যই আপডেট করি। অ্যান্টিভাইরাসের কাজ হলো ওটা যে কোনো ভাইরাসকে তোমার কম্পিউটারে অ্যাটাক করতে দেয় না, কিন্তু যারা যারা এই ভাইরাস নিয়ে বা তোমাকে অ্যাটাক করার জন্য বসে থাকে না, যে সমস্ত হ্যাকাররা, তারা প্রতিনিয়ত কিন্তু তোমাকে নতুন নতুন ভাইরাস তৈরি করে তোমার কাছে অ্যাটাক করবে, ঠিক আছে? তো সেই নতুন ভাইরাস, নতুন টাইপের ভাইরাসকে যাতে ডিটেক্ট করা হয় তার জন্যই অ্যান্টিভাইরাসকেও সবসময় আপডেট করার প্রয়োজন। আশা করি বুঝতে পেরেছো। তাহলে উত্তর হলো অপশান বি, নিউ ভাইরাস ডিটেকশনের জন্যই আমরা অ্যান্টিভাইরাস আপডেট করে থাকি। চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো 21 নম্বর কোশ্চেন কি বলছে, বলছে ই ওয়েস্ট বলতে বোঝায়, মানে ওয়েস্ট মানে হচ্ছে তোমার ওয়েস্ট মানে বর্জ্য পদার্থ আমরা বলে থাকি। তাহলে ই ওয়েস্ট, দেখো অপশানগুলো একটু পড়ি। বলছে প্লাস্টিক ওয়েস্ট, বলছে প্লাস্টিক ওয়েস্ট, ইলেকট্রিক্যাল ওয়েস্ট, ইলেকট্রনিক্স ওয়েস্ট, নাকি এনার্জি ওয়েস্ট। দেখো এনার্জি ওয়েস্ট মানে বিদ্যুতের অপচয়, তাহলে স্যার এটা তো উত্তর হচ্ছে না। বিদ্যুতের সঙ্গে ই ওয়েস্টের, আমি কম্পিউটার সায়েন্সের কোশ্চেন পড়ছি, তাহলে এটা তো নিশ্চয়ই তোমরা প্রথমেই বাদ দেবে। স্যার এটা হয়, এটা হবে না। প্লাস্টিকও হবে না স্যার, প্লাস্টিকও বাদ দিয়ে দেবো স্যার, প্লাস্টিক নিয়ে তো কোনো কথাই হচ্ছে না এখানে। তাহলে ই ওয়েস্টের ক্ষেত্রে প্লাস্টিক আর এনার্জি এটি দুটোই বাদ চলে গেল। তাহলে স্যার উত্তর হবে হয় বি নয় সি। স্যার কোনটা এর মধ্যে? এবার দেখো এই দুটোর মধ্যে তোমাকে জিনিসটা আমি বলে দিই। ইলেকট্রিক্যাল ওয়েস্ট মানে হচ্ছে তোমাকে বৈদ্যুতিক যে জিনিসপত্র সেইগুলোর কথা বলা হয়, আর ইলেকট্রনিক্স জিনিস মানে তোমার স্যার মোবাইলের কথা বলা হয়। স্যার মোবাইল, স্যার টিভির কথা বলা যেতে পারে, ল্যাপটপের কথা বলা যেতে পারে। এই সমস্ত যে ইলেকট্রনিক্স গ্যাজেটগুলো রয়েছে, সেই গ্যাজেটগুলোর যে ওয়েস্ট, যে বর্জ্য পদার্থ, সেটাকেই বলে। তাহলে উত্তর কোনটা হবে? অপশান সি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। যদি ছবিটা দেখে নাও তাহলে আরও রিলেট করতে পারবে। দেখো ছবিটা দেখো, আমি দিয়েছি ফোন, মোবাইল, ল্যাপটপ, কিবোর্ড, এগুলো সব ইলেকট্রনিক ওয়েস্ট। ওকে, এই জন্যই হচ্ছে ই ওয়েস্ট। বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো আজকে 22 নম্বর কোশ্চেন, একদম ডাইরেক্ট কোশ্চেন দিচ্ছে, জিইউআই এর ফুল ফর্ম কি? জিইউআই এর ফুল ফর্ম আমি একদম ডাইরেক্টলি তোমাকে বলে দিচ্ছি। জিইউআই এর ফুল ফর্ম হলো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। স্যার কি জিনিসটা কি? তাহলে উত্তর কোনটা হলো আগে বলো। জিইউআই এর ফুল ফর্ম হলো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এটা আমরা জেনে গেলাম, এটা মুখস্থ করে রাখো। এবার স্যার এটার প্রসেসটা বলছি, তাহলেই বুঝতে পারবে। একটু ছবিটা দেখো। দেখো এরকম তোমরা ছবি মোটামুটি এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা সবাই এটার মধ্যে পরিচিত আছো। তো এখানে দেখো কতগুলো জিনিস তোমার সামনে দেওয়া আছে। দেখো এরকম বক্স বক্স করে অনেকগুলো জিনিস দেওয়া আছে না স্যার? এগুলো কি? স্যার এইগুলোকে বলা হয় আইকনস। স্যার আইকন বলা হয় এইগুলোকে। এইগুলোর সাহায্যে আমরা কি করি স্যার? মাউস, মাউস বা তোমার টাচপ্যাডে যেটা ওটাও মাউস, মাউসের সাহায্যে আইকনকে ক্লিক করে আমরা যে কাজগুলো করি, তো সেই কাজগুলোর যে ইন্টারফেসটা, যে এই যে সাজানো গোছানো জিনিসটা, তুমি মাউসটাকে নিয়ে গিয়ে টুক করে এখানে ক্লিক করে দিলে, মাউসটাকে নিয়ে গিয়ে টুক করে কারসারটাকে, যেটাকে তীর চিহ্ন মতো থাকে, এই যে তীর চিহ্ন মতো থাকে, এটাকে মাউসের সাহায্যে টুক করে নিয়ে গিয়ে এখানে টাচ করে দিলে তোমার এখানে এইটা যেটা আছে সেটা খুলে গেল, ওপেন হয়ে গেল। এই যে টোটাল জিনিসটা, এই গ্রাফিক্যাল যে ডিজাইনটা, এই ডিজাইনটার যে ইন্টারফেস যে তোমার কাছে সামনে প্রেজেন্টেশন করা হচ্ছে, সেটাই হলো তোমার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। তুমি ইউজ করছো বলে ইউজারদের জন্য যে গ্রাফিক্যাল ইন্টারফেসটা তৈরি হয় কম্পিউটারে, সেটাই হলো তোমার জিইউআই। বোঝা গেছে? আশা করি ক্লিয়ার। আর এই আজকের পর থেকে আর এটা ভুলবে না। চলো 23 নম্বর কোশ্চেন, বলছে র্যামকে কেন প্রাইমারি মেমোরি বলা হয়? দেখো আমি প্রথমেই তোমাকেই বলেছিলাম না, র্যাম থেকে আরেকটা কোশ্চেন আছে, এইটা হচ্ছে সেই কোশ্চেন। এটা তোমরা কমেন্ট সেকশনে প্রথমে উত্তর দাও, তারপর আমি এটার ব্যাখ্যাটা করে দিচ্ছি, ঠিক আছে? তোমাদের টাইম দিলাম, তোমরা উত্তর দাও। দেখো আর যারা দিতে পারবে না তারা আমার সঙ্গে মিলিয়ে নাও। দেখো বলছে র্যামকে কেন প্রাইমারি মেমোরি বলা হয়? তাহলে এটা তো বুঝতে পারলাম স্যার, প্রাইমারি মেমোরি বলা হয়, তার মানে এটা কোথায় আছে স্যার? স্যার এটা ইন্টারনালে আছে, মানে তোমার হচ্ছে ভেতরেই রয়েছে, কম্পিউটারের ভেতরেই এই ইনবিল্ট র্যামটা। র্যামের স্যার ফুল ফর্ম কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। দেখো সবকটাই জানলাম। এবার দেখো অপশানে এসো। দেখো র্যাম দেখতে হয় এইভাবে, এরকম, ঠিক আছে? তো দেখো বলছে চিপেস্ট, মানে প্রাইমারিতে ব্যবহার করা হয়, তার মানে চিপেস্ট, খুব কম দাম বলে নাকি? না, এটা নয় স্যার। পার্মানেন্ট, পার্মানেন্টের জন্য ইউজ হয় না স্যার, পার্মানেন্টের নয় স্যার। সিপিইউ ডাইরেক্টলি অ্যাক্সেস। দেখো তোমাকে তখন একটা কথা বলেছিলাম আমি, যে সামনে যখন ক্যাশে পড়ছিলাম বা ক্যাশ মেমোরি পড়ছিলাম, তোমাকে বলছিলাম সিপিইউ আর তোমার র্যাম, এদের দুজনের মধ্যে বাফার হিসেবে কাজ করে কে? র্যাম। তার মানে কি, একে যদি আমি ক্যাশকে যদি আমি বাদ দিই, ক্যাশ মেমোরিকে যদি বাদ দিই, তাহলে এর সঙ্গে এর ডাইরেক্টলি একটা কানেকশান থাকছে না?
যে কানেকশানে মাঝে ক্যাশ ইউজ হচ্ছিল, কিন্তু এর মধ্যে ডাইরেক্ট কানেকশন আছে, র্যান্ডম অ্যাক্সেস মেমোরির সঙ্গে সিপিইউ ডাইরেক্টলি অ্যাক্সেস আছে, তবেই তুমি কাজ করতে পারবে, নাহলে তুমি কম্পিউটারে কাজ করতে পারবে না। এই দুটোর মধ্যে দুটোই তোমাকে থাকতে হবে কম্পিউটারে, নাহলে তুমি কাজ করতে পারবে না। তাহলে উত্তর কোনটা হলো? অপশান সি, সিপিইউ ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারে র্যাম, যার জন্যই এটা প্রাইমারি মেমোরি সিপিইউর মধ্যেই থাকে বা সিপিইউর কাছেই থাকে। আশা করি বুঝতে পেরেছো। পোর্টেবল নয়, আর হাতে করে তো নিয়ে যাবে না, পোর্টেবল মানে হাতে পাতে করে নিয়ে যাবে, তা তো নিয়ে যাবে যেমন, এই হচ্ছে ব্যাপার। চলো নেক্সট কি বলছে 24 নম্বর কোশ্চেন, বলছে স্প্যাম বলতে বোঝায়, ঠিক আছে? তোমরা সকলেই জানো স্প্যাম, ছবি দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো স্প্যাম তোমরা সব সময় এই জায়গায় দেখেছো, তোমরা দেখেই বুঝতে, স্যার আমরা স্প্যাম দেখেছি সব থেকে বেশি স্যার মেসেজ অপশানে দেখেছি স্প্যাম, স্যার সব থেকে তার থেকেও বেশি দেখেছি স্যার মেলে। তোমরা জিমেল টিমেল করলে একটা অপশান থাকে স্প্যাম, দেখো ওখানে প্রচুর জিনিস পড়ে রয়েছে। স্যার এটা কী? স্প্যামটা কী? স্যার স্প্যাম হচ্ছে, দেখো এখানে তোমাকে বলছে ইউজফুল মেল, স্যার কখনোই হতে পারে না স্যার, ইউজফুল মেল নয় ওটা, স্প্যামটা ওই জন্য ওখানে থাকে। আর এটা কি স্যার ভাইরাস? না ভাইরাস তো না, নাহলে ওখানে সব থাকতেও না। স্যার জাঙ্ক মেল হতে পারে, আর এনক্রিপ্টেড মেল, ঠিক আছে? এনক্রিপ্টেড মেল মানে জিনিসটা সম্পূর্ণ আলাদা, অন্য জিনিস চলে যাচ্ছে। তো সুতরাং উত্তর কী হবে স্যার? উত্তর হবে জাঙ্ক মেল, ঠিক আছে? যেটা বর্জ্য হিসাবে থাকে, বা তোমার হচ্ছে এমনি এটা বলতে পারো অবাঞ্ছিত বা তোমার বিজ্ঞাপনী যে সমস্ত মেল, সেগুলোকেই বলা হয় জাঙ্ক মেল, বা সেগুলোকেই বলা হয় স্প্যাম। তোমার প্রয়োজনে নয়, অপ্রয়োজনীয়, ইউজফুল তো নয়ই, অবশ্যই আনইউজফুল, ইউজফুল নয়, এবং সেগুলো হচ্ছে তোমার অবাঞ্ছিত এবং বিজ্ঞাপনী যেগুলো মেল হয়, সেইগুলোই তোমার হচ্ছে স্প্যামের মধ্যে পড়ে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে অপশান সি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো, 25 নম্বর কোশ্চেন কি বলছে? বলছে পাওয়ার পয়েন্ট ফাইল এক্সটেনশন এর মধ্যে কোনটা? দেখো দিয়েছে তোমার ডট docx, ডট xlsx, ডট pptx, ডট pdf। তাহলে উত্তর কোনটা হবে স্যার? উত্তর হবে, দেখো পাওয়ার পয়েন্ট ফাইল যখন আমরা এক্সটেনশন করি, যখন আমরা সেভ করতে যাই, তখন কি নামে সেভ হয়? দেখবে তুমি একটা নাম সেভ করলে পাওয়ার পয়েন্টে, যে মাই ফাইল, তুমি এরকমভাবে লিখলে মাই ফাইল, এরকম লেখার পর যখন ফাইলটা সেভ করবে, দেখবে এরকম পর ডটের পর একটা জিনিস থাকে, তাই না? তোমাকে এটাই জানতে আছে। তার আগে আমি বলে দিই তোমাকে, দেখো ডক্স হচ্ছে তোমার ওয়ার্ড ফাইলে ইউজ হয়, ওয়ার্ড ফাইলের যে সমস্ত জিনিস সেভ হয় সেগুলো সব তোমার হচ্ছে docx ফরম্যাটে সেভ হয়। এইটা তোমার xlsx, এটা তোমার এক্সেলের যে সমস্ত ফাইল সেগুলো, এক্সেলের যে সমস্ত ফাইল সেগুলো তোমার হচ্ছে সেভ হয় তোমার হচ্ছে এইটাতে। আচ্ছা এই যে পিপিটি, তুমি এখান থেকে বুঝতে পারছো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, তাহলে উত্তর কোনটা হবে? অপশান সি। আর পিডিএফ মানে বুঝতেই পারছো সেটা পিডিএফ আকারে সেভ হয়। তাহলে পাওয়ার পয়েন্টে ফাইল এক্সটেনশন কিসে সেভ হয়? অপশান সি, ডট pptx, ঠিক আছে? পাওয়ার পয়েন্ট ওপেন, আমি লিখে দিচ্ছি পাওয়ার, এর ফুল ফর্মটা লিখছি, পাওয়ার পয়েন্ট ওপেন XML এক্সটেনশন বা তোমার প্রোটোকল। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেনে যাই, 25-26। দেখো ডেটা প্রসেসিং সার্কেলের প্রথম ধাপ কোনটা? তাহলে ডেটা প্রসেসিং সার্কেল মানে ডেটাকে একটা প্রসেসিং করছো, তার যে সার্কেলিক যে অর্ডারটা সেইভাবে কিভাবে থাকবে। তাহলে তুমি যখন ডেটা, তুমি আগে নর্মালি কনসেপ্টে ভাবো, আগে অপশানগুলো একটু পড়ে নাও। হচ্ছে আউটপুট, প্রসেসিং, স্টোরেজ, ইনপুট। তাহলে তুমি আগে নিজে বলো, আমি যদি কম্পিউটারে একটা ডেটা না দিই, তাহলে সেটা প্রসেসিং হবে? প্রথমে তো আমাকে দিতে হবে, তারপর তো সেটা প্রসেসিং হবে, স্টোর থেকে নেবে, অ্যানালাইজ হবে, অনেক কিছু হবে, প্রসেসিং হবে। তাহলে প্রথম ধাপ এই কটার মধ্যে কোনটা হতে পারে? স্যার অবভিয়াসলি স্যার ইনপুট হবে প্রথমে। স্যার প্রথমে ইনপুট হয়, তাই তো, তারপরেই তো তোমার প্রসেসিংয়ের দিকে যাবে। ছবিটা দেখলে আর জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই যে অর্গানাইজেশন দেওয়া আছে, অর্গানাইজেশন মানে তুমি আমি সবাই এই আমরা অর্গানাইজেশনের মধ্যে পড়ছি। তাহলে প্রথম আমি একটা ইনপুট দিলাম, ঠিক আছে? কম্পিউটার একটা ইনপুট দিলাম, এটা হচ্ছে প্রথম ধাপ, ইনপুট। ফার্স্ট স্টেজ হলো ইনপুট। সেকেন্ড স্টেজ কী হবে স্যার? প্রসেসিং। যে জিনিসটা আমি ইনপুটটা দিয়েছি সেটা কম্পিউটার প্রসেসিং করবে, সেটা ঠিকঠাক ওর কাজের মধ্যে পড়ে কিনা, আদৌ করতে পারবে কিনা, সেটা প্রসেসিংয়ের মধ্যে পড়ে। তখন সে কী করে? স্টোরেজের মধ্যে পাঠায়, তার স্টোরেজে কিছু পড়ে আছে কিনা, স্টোরেজ আবার ওকে কনফার্মেশন পাঠায় যে হ্যাঁ ঠিক আছে এটা তুমি দিতে পারো ওকে। তারপর সে কী করে? আউটপুটে যায়, আউটপুট ডিভাইসে যায়। আউটপুট ডিভাইস কী করে? সেটাকে ডিস্ট্রিবিউশন করে। সেই ডিস্ট্রিবিউশনটা কে পায়? সেটা অর্গানাইজেশন পায়। সে এবার মানে আমি তুমি পাই, পাওয়ার পরে আমরা চেক করি না ঠিক আছে, নাহলে না ঠিক থাকলে আবার ইনপুট দিই। এই চক্রাকারে ঘোরে, এই সাইকেলে ঘোরে। তাহলে প্রথম যে স্টেপটা সেটা কি স্যার? ইনপুট। তোমাকে এইটাই উত্তর হতে, প্রশ্ন হলে এই 26 নম্বর প্রশ্ন যদি প্রশ্ন হয়, দুটো প্রশ্ন হতে পারে। এক তোমাকে জানতে চাইতে পারে প্রথম ধাপ, আর 2 নম্বর প্রশ্ন জানতে চাইতে পারে স্যার শেষ ধাপ।
এছাড়া মাঝের ধাপ তোমাকে জিজ্ঞাসা করবে না। তাহলে শেষ ধাপ কোনটা স্যার? আউটপুট। আর প্রথম ধাপ হচ্ছে ইনপুট, যেটা অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার এই কোশ্চেনটার জন্য প্রথম ধাপের ক্ষেত্রে। ঠিক আছে, চলো আমরা 27 নম্বর কোশ্চেনে যাই। দেখো বলছে এনক্রিপশন মানে, আমরা মোটামুটি এখনকার জেনারেশন যে ছেলেমেয়েরা বা আমরা সবাই মোটামুটি এনক্রিপশন জিনিসটা মোটামুটি একটা আইডিয়া সবার মধ্যেই আছে, আমি আশা করি তোমাদের মধ্যেও আছে। তো আমরা যারা হোয়াটসঅ্যাপ চালাই তারা বেশি এইটাকে ভালো করে বুঝি যে স্যার এনক্রিপশন জিনিসটা আমরা স্যার বুঝি। আমরা হোয়াটসঅ্যাপে স্যার অনেক তর্ক বিতর্ক করি অনেক সময় যে স্যার আমাদের হোয়াটসঅ্যাপে এনক্রিপশন আছে। এই যে নতুন ধরনের একটা বেরিয়েছিল, আমি নামটা নিচ্ছি না, তো নতুন ধরনের একটা তোমার হচ্ছে হোয়াটসঅ্যাপের মতনই একটা জিনিস বেরিয়েছিল, তো সেখানে স্যার তো এনক্রিপশনের ব্যাপারটা ছিল না, তার জন্য আমরা ওটা ইউজ করবো না। তো ব্যাপারটা তো এখন এনক্রিপশন নিয়ে আমরা প্রচণ্ড হইচই তুলেছিলাম। তো সেই এনক্রিপশন মানে কি? সেই এনক্রিপশন মানে হলো স্যার এখানে অপশানগুলো একটু পড়ি, যে ডেটা ডিলিট, ডেটা কম্প্রেশন, ডেটা কনভার্ট ইনটু কোড, নাকি ডেটা কপি। ঠিক আছে, এর উত্তর তোমরাই দেবে। দেখো আগে ছবিটা দেখে নাও, ছবির সাথে পড়ো, দেখবে রিলেট করে পড়তে পড়তে জিনিসটা ইজি হয়ে যাবে। দেখো আমি একটা জিনিস তোমাকে প্লেন একদম নর্মালি তোমাকে এক্সপ্লেন করে দিচ্ছি। দেখো তুমি কোনো একটা টেক্সট, সেটা যে কোনো প্ল্যাটফর্মে হতে পারে, সেটা হোয়াটসঅ্যাপ হতে পারে, যে কোনো প্ল্যাটফর্মে, আমি ওইদিকে যাচ্ছি না, আমি কম্পিউটার নিয়ে বলছি, কম্পিউটার পারপাসে বলছি। তুমি একটা প্লেন টেক্সট কিছু একটা লিখলে, ধরো তুমি লিখলে রাম ইজ এ গুড বয়, এটা তুমি লিখলে, সবাই জানি এটা, কোনো সমস্যা নেই, তুমি এটা লিখলে। লেখার পর সেটা তুমি কাউকে পাঠাচ্ছ, তুমি যাকে পাঠাচ্ছ সে কি দেখবে? সে যদি সেই তোমার এটা খোলে, সেটাই দেখবে তো, রাম ইজ এ গুড বয়, এটাই দেখতে পাবে তো। কিন্তু তার মাঝখানে কতগুলো ঘটনা ঘটে যায়। সেই ঘটনাটা কি? ঘটনা হচ্ছে, সেই ঘটনাটাই হচ্ছে এনক্রিপ্ট। মানে কি, তোমার এই যে ডেটাটা তুমি লিখেছো, তুমি যে ইনফরমেশানটা দিয়েছো, কাউকে একটা দিতে চাইছো, এই মাঝখানে যখন যাওয়ার মাঝখানে কোনো কারণে সেটা যাতে হ্যাক না হয়ে যায়, কোনো কারণে সেটা যাতে কোনো মিস ইউজ না হয়, তার জন্যই করা হয় এনক্রিপশান। ঠিক আছে, জিনিসটা কি স্যার? এই এনক্রিপশান হচ্ছে একটা কি, একটা সিক্রেট কি, সেই কিয়ের মাধ্যমে তোমার এই লেখাটাকে পুরোপুরি কনভার্ট হয়ে একটা কোডিংয়ে নিয়ে চলে যাওয়া হয়। একটা ক্লিপার টেক্সট বলে এটাকে, ক্লিপার টেক্সটে নিয়ে চলে যাওয়া হয়, যার মানে তুমি অর্থ খুঁজে পাবে না। ওটা ওয়ান টাইমে ইউজ হয়, প্রত্যেকটা টেক্সটের জন্য একই যে হবে ওরকম কোনো ব্যাপার নেই, ওর নিজের মতো করে তৈরি করে নেয়। ঠিক আছে, সেই ক্লিপার টেক্সটটা তোমার যে তৈরি হয়ে যায়, সেটা অটোমেটিক্যালি এরকমভাবে তৈরি হয়। সেটাই আবার যখন তার কাছে যায়, সেটা এনক্রিপশন হয়, মানে সেটাকে আবার ভাঙা হয়। কার মাধ্যমে? যে চাবির মাধ্যমে তোমার এটা এনক্রিপ্টেড হয়েছিল, মানে এইভাবে ক্লিপার টেক্সটে পরিবর্তন হয়ে গেছিলো, সেটাই আবার তোমার এনক্রিপ্ট হবে। সেই চাবি দিয়েই তালাটা আবার খুলে যাবে। সেইটা তখন যখন দেখতে পাবে, সেও দেখতে পাবে যে রাম ইজ এ গুড বয়, এটাই দেখতে পাবে। বোঝাতে পারলাম বিষয়টা? তাহলে এই মাঝের যে ঘটনাটা, এনক্রিপশনের থেকে ডিক্রিপশন হওয়ার যে ক্লিপার টেক্সে পরিণত হয়ে যাওয়া সেম কিয়ের মাধ্যমে, সেইটাই হচ্ছে তোমার যে এনক্রিপশন। টোটাল জিনিসটাকে বলা হয় এনক্রিপশন। তাহলে এবার তোমরা অপশানে উত্তর দাও যে ডেটা ডিলিট তো কোনো প্রয়োজনই নেই, তাহলে হবে না। তাহলে ডেটা কম্প্রেস, ছোটো করে দিচ্ছি না, এরকম হতে বেশি ওটা হচ্ছে না। তাহলে ডেটা কনভার্ট ইনটু কোড, অবশ্যই স্যার, ওই যে বললাম ক্লিপার টেক্সে পরিবর্তন হয়ে যায়, তাহলে ডেটা কনভার্ট ইনটু কোডে পরিবর্তন হয়ে যায় টোটাল ডেটাটা, এটাই হবে তো রাইট অ্যান্সার। ডেটা কপি তো হচ্ছেই না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেনে যাই। 28 নম্বর কোশ্চেন বলছে ইউএসবির পূর্ণরূপ বা ফুল ফর্ম। আমরা সকলেই ইউএসবি সম্পর্কে সবসময় জানি, স্যার সি টাইপ কেবল স্যার আছে আপনার কাছে, স্যার আমার কাছে টাইপ সি কেবল আছে, স্যার আমার কাছে টাইপ বি কেবল আছে, আমার স্যার টাইপ এ কেবল আছে, আমার কাছে স্যার মিনি টাইপ কেবল আছে। ঠিক আছে, তোমরা এরকমভাবে বলি না? তাহলে এই ইউএসবি হচ্ছে সেইটা। তাহলে এর ফুল ফর্ম জানতে চেয়েছে তোমাকে, তাহলে উত্তর কী হবে স্যার? একদম ডাইরেক্ট উত্তর হবে ইউনিভার্সাল সিরিয়াল বাস। তাহলে উত্তর হবে কোনটা? দেখো অপশান এ হবে রাইট অ্যান্সার, ইউনিভার্সাল সিরিয়াল বাস। তোমরা এই ছবিগুলো দেখো, ছবিগুলো দেখলে তোমরা মোটামুটি এর সঙ্গে পরিচিত থাকবে। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেনে যাই। 29 নম্বর কোশ্চেন। দেখো বলছে বাইনারি নাম্বার সিস্টেমের বেস কত? তোমরা নিজেরা বলো যে বাইনারি মানেই হচ্ছে তোমার 2 ডিজিট নাম্বার, তাই তো? বাইনারি নাম্বার মানেই হচ্ছে তোমার 2 ডিজিট নাম্বার, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1, এটাই তো আমরা জানি। তাহলে এর বেস কত? এর বেস স্যার 2 স্যার। তাহলে উত্তর কোনটা হবে? অপশান সি। জানা, এর থেকে আর সহজ প্রশ্ন হয় না। ঠিক আছে, কিন্তু স্যার এইগুলোও হয়, অক্টাল, এই 1610 কী করে হয় স্যার একটু দেখে নাও। ঠিক আছে, ছবিটা দেখাচ্ছি দেখো। বাইনারি বেস হচ্ছে 2, ডিজিট হচ্ছে 0 আর 1। স্যার অক্টালে হয় 8, 0 থেকে 7 পর্যন্ত। স্যার ডেসিমেলে হয় 10, 0 থেকে 9 পর্যন্ত। স্যার হেক্সাডেসিমেলে হয় 16, 0 থেকে F পর্যন্ত। 9-এর পর A B C D দিয়ে শুরু হয়, এটা একটু খেয়াল
খেয়াল রাখবে। এইটা একটু ট্রিকি কোশ্চেন হলেও হতে পারে, ঠিক আছে? ওই জন্য অপশানে আমি এই 4টেই রেখেছি, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন, চলো 30 নম্বর আজ শেষ কোশ্চেন। তোমরা এটার উত্তর নিজেরা চেষ্টা করো, তারপর আমি বলে দিচ্ছি। বলছে ই গভর্নেন্স এর উদ্দেশ্য কি? বলছে এন্টারটেনমেন্ট, ট্রান্সপারেন্সি অ্যান্ড এফিসিয়েন্সি, প্রফিট না গেমিং? একটু ভেবে উত্তর দাও, তোমরা নিজেরাই পারবে। ই গভর্নেন্স নিয়ে এখন প্রচণ্ড হইচই চলছে। আমাদের সমস্ত রাজ্য সরকার বলো, কেন্দ্র সরকার বলো, পুরোপুরিভাবে ই গভর্নেন্সের উপর পুরোপুরিভাবে ফোকাস ফেলে দিয়েছে। সমস্ত কিছু কাজকর্ম এখন ই গভর্নেন্সের মাধ্যমেই হচ্ছে। তুমি এখন যদি কোনো একটা সার্টিফিকেট, যদি নিজস্ব বার্থ সার্টিফিকেট বলো, কোনো একটা তোমার ইনকাম সার্টিফিকেট বলো, যে কোনো সার্টিফিকেট করতে গেলে সরকারের যে ই গভর্নমেন্ট সাইট রয়েছে, সেই সাইটে গিয়ে তুমি নিজেরটা কোনো রকম কোনো বাধা বিপত্তি ছাড়াই তুমি তোমার ডকুমেন্টসটা নিজের প্রাইভেসি রেখে তুমি সুন্দরভাবে সেটা দেওয়া এবং নেওয়া করতে পারবে। তুমি তোমার তথ্যগুলো তুমি তাদেরকে জানালে, সরকারকে জানালে, সরকার তোমাকে সেগুলো চেক করলো, ভেরিফাই করলো, তোমাকে তোমার সার্টিফিকেট দিয়ে দিল। মাঝখানে কোনো ইন্টারমিডিয়েট তোমাকে বিডিও অফিস বা এই অফিসে ছোটাছুটি করার প্রয়োজন নেই। তাহলে সুতরাং তাহলে এখানে বলো, তোমরা নিজেরা এতক্ষণে উত্তর করে ফেলেছো নিশ্চয়ই, ঠিক আছে? যে এর উত্তর কী হবে? স্যার উত্তর হবে অপশান বি, ট্রান্সপারেন্সি অ্যান্ড এফিসিয়েন্সি। ঠিক আছে? তোমরা এইভাবে একটা ছবি এবং তোমাদের দিয়ে দিয়েছি, রিলেট করতে পারবে। ই গভর্নেন্সের মাধ্যমে বহু কিছু হয়, সিকিউরিটি অ্যান্ড আইডেন্টিটি, ডিজিটাল সিগনেচার, যেটা সব থেকে ভেরি ইম্পর্টেন্ট। তোমরা দেখবে ইনকাম সার্টিফিকেট বা আধার কার্ডে যখন ডাউনলোড করো, অটোমেটিক দেবে ই ভেরিফিকেশান একটা এরকম রাইট চিহ্ন সবুজ কালারে হয়ে যায়। যেগুলো সবই কিসের মাধ্যমে হয়? ই গভর্নেন্সের মাধ্যমেই হয়। তাহলে এর উদ্দেশ্য কি? ট্রান্সপারেন্সি রাখা, স্বচ্ছতা রাখা, আর এফিসিয়েন্সি মানে হচ্ছে তোমার যে তাড়াতাড়ি কাজ হবে, যে সেইটার জিনিসটা তৈরি করে রাখা, যে জনসাধারণ সহজে কাজকর্ম তার উপভোগটা পেতে পারে। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই থাকলো। আশা করি যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার তোমরা করবে। তো আজকে এই পর্যন্ত থাকলো। যদি ভালো লেগে থাকে তাহলে আরও একটা ভিডিও আসবে তোমাদের পরবর্তী ক্লাসে। চলো টাটা, বাই বাই।